কোনো একদিন কলেজে ম্যাথ ক্লাস চলছে, এমন সময় হঠাৎ করেই আমার বড় মামা ফোন করলো। আমি ধরলাম না। তারপর ক্লাস শেষ করে মামাকে কল দিলাম। শুনলাম নানু নাকি খুব অসুস্থ এবং আমাকে দেখতে চেয়েছে। তাই আর ৭-৫ না ভেবে আমি ৭ দিনের ছুটি নিলাম। বলে রাখা ভালো যে আমার নানু বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার বরুকাতে। ওই দিন সন্ধ্যার দিকে মাগরিবের সালাত আদায় করে বেরিয়ে পড়লাম। অনেকদিন পর নানার বাড়ি যাচ্ছি। আবার চিন্তাও হচ্ছিল যে নানুর শরীর কি বেশি খারাপ নাকি। এইসব চিন্তা করতে করতেই বাস ধরতে যাচ্ছিলাম। আগে ছোট সময় কতবার গিয়েছি তার হিসাব নেই। দিনগুলো কতই না ভালো ছিল তখন। কিছু কিছু স্মৃতি মাঝে মাঝে উঁকি দিয়ে যায়। কতই না মজা করতাম। বাসে উঠে পড়লাম। অনেকক্ষণ হলে বসে আছি। কেউ একজন এসে বলল, আসসালামু আলাইকুম, আমি কি আপনার পাশের সিটে বসতে পারি? তাকিয়ে দেখি রোগা মতো অদ্ভুত দর্শনের একজন লোক আমার পাশের সিটটিকে ইঙ্গিত করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সালামের জবাব দিলাম এবং ঢোকার জায়গা করে দিলাম। ঢোকার সময় লোকটার গায়ে হাত লাগার পর শরীরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগলো। একটু ভয় পেয়ে গেলাম। লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো এবং রহস্যময় মুচকি একটা হাসি দিল। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে অন্য পাশে ফিরে বসলাম। বাসটা ছেড়ে দিল। ভাই কি নানার বাড়ি যাচ্ছেন? হঠাৎ লোকটা প্রশ্ন করে বসল। কিছুটা অবাক হয়ে জবাব দিলাম, জি। আপনি কি করে বুঝলেন? না, ওই গ্রামে ২-১ বার দেখেছি বলে মনে হচ্ছে। আপনার নানার নাম মোফাজ্জল হক তারা, তাই না? জি। আপনি আমার নানাকে চেনেন? হ্যাঁ, আপনার নানা তো খুবই ভালো একজন মানুষ। মনে মনে ভাবলাম যে নানার তো অনেক নাম ডাক, তাই চিনবেই হয়তো। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এমন সময় বিভিন্ন দিক থেকে হর্নের শব্দ কানে আসতে শুরু করলো। তাকিয়ে দেখি সামনে বিশাল জ্যাম লেগে গিয়েছে। মনে মনে ভাবলাম যে আজকে মনে হয় বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। তারপর লোকটার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম রবিন। যখন ওই গ্রামে থাকতাম তখন আমার একটা ঔষধের দোকান ছিল। থাকতাম মানে? এখন থাকেন না? বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর হুট করে একটা কথা জিজ্ঞেস করে বসল, আপনি কি জিন ভূতে বিশ্বাস করেন? হঠাৎ এই ধরনের প্রশ্ন করায় একটু অবাক হলাম। না। কিন্তু হঠাৎ এইগুলো জিজ্ঞেস করছেন কেন? ও, আপনি মনে হয় আপনার নানার বাড়ির সামনের বাঁশঝাড়টার কথা শোনেন নাই। না, ওই বাঁশঝাড়ের আবার কি হলো? কিছুটা অবাক হলাম। আছে, ওইটা সম্পর্কে বিরাট একটা কাহিনী আছে। ওই কাহিনী শুনলে জিন ভূতে বিশ্বাস করতে শুরু করবেন। মনে মনে ভাবলাম, প্রত্যেক গ্রামেই এই ধরনের কিছু কাহিনী প্রচলিত থাকে, কিন্তু এগুলোকে বিশ্বাস করার কিছু নেই। এগুলো বিশ্বাস করার কোনো মানে হয় না। তারপর আমি বললাম, আপনার যদি সমস্যা না থাকে বলতে পারেন। আচ্ছা বলি তাহলে। এই কাহিনীটা ঘটেছিল আমার নিজের জীবনে। এরপর লোকটা তার কাহিনী বলা শুরু করলো। আমি তার ভাষাতেই বলছি। আমাদের গ্রামের এক বাড়িতে ১৬ বছর বয়সী একটা যুবতী মেয়ে থাকতো। বাড়িতে তার সাথে তার বাবা মা, একটা ছোট ভাইও থাকতো। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল, যার ফলে প্রায় সময় গ্রামের বখাটে ছেলেরা তাকে বিরক্ত করত। একবার অন্য গ্রাম থেকে আসা একটা ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসলো, কিন্তু মেয়েটা তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়, যার ফলে ছেলেটা তাকে স্কুলে যাওয়ার পথে এবং বিভিন্ন সময় দেখা হলেই বিরক্ত করত। একবার ওই ছেলেটা দলবল নিয়ে গ্রামে এসে মেয়েটাকে রাস্তা থেকে ধরে ওই বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটাকে অনেক অত্যাচার করে। এরপর তারা মেয়েটাকে মেরে ফেলে এবং সেখানেই ফেলে রেখে চলে যায়। পরদিন ওই জায়গা থেকে মেয়েটার লাশ উদ্ধার করা হয় এবং ইমাম সাহেবের ফতোয়া অনুযায়ী জানাজা ছাড়াই কবর দেওয়া হয়। এর আগে পুলিশের লোকজন এসে দেখে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। এই ঘটনার পর মেয়েটার পরিবার ওদের বাড়িঘর ফেলে অন্য কোথাও চলে যায়। লোকটা একবারও না থেমে বলে যেতে থাকে। তখন থেকেই গ্রামের লোকজন বলা বলি করতে থাকে, ওই বাঁশঝাড়ে নাকি প্রায় সময়ই একটা মেয়েকে বসে কাঁদতে দেখে সবাই, একা একা, এবং যুবক ছেলে দেখলেই সে তাকে ধরে নিয়ে যায়। তাই লোকজন রাতের বেলা ওই রাস্তাটায় খুব একটা বেশি দরকার না পড়লে যায় না। আমার বয়স তখন খুব একটা বেশি ছিল না, তাই সবাই আমাকে ওই জায়গা দিয়ে যেতে নিষেধ করেছিল, কিন্তু আমি এসব বিষয়কে খুব একটা পাত্তা দিতাম না। এগুলোকে গুজবই মনে করতাম। তারপরও ওই জায়গা দিয়ে খুব একটা যেতাম না।
এক রাতের ঘটনা এখনো পুরোপুরি মনে আছে। সে রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। ফেরার সময় ভাবলাম যে কিছু বাজার করে নিয়ে যাই। বাজার শেষ করে যখন শর্টকাটে ওই রাস্তা দিয়ে রওনা দিলাম, যদিও ভূত পেতনিতে খুব একটা বিশ্বাস করতাম না, তারপরও ওই দিন একটু ভয় করছিল। আকাশে চাঁদের আলো ছিল বলে টর্চটা জ্বালানোর প্রয়োজন বোধ করলাম না। চলার পথেই একটা কুকুর দেখতে পেলাম। কুকুরটাকে দেখে মনে হলো একটু শান্তি পেলাম। যাক, আমি ছাড়াও একটি জীবিত প্রাণী আছে। কুকুরটাও কি ভেবে আমার পিছু পিছু আসতে শুরু করলো। তখন কিছু বুঝি নাই, ভাবছিলাম কুকুরটা আমার বাজার করা জিনিসগুলো লোভেই পিছু পিছু আসছে। আর কুকুরটা সাথে আছে বলে সাহসটাও একটু বেড়ে গিয়েছিল, তাই আর পাত্তা দেয়নি। কিছু দূর যাওয়ার পর যখন বাঁশঝাড়টার কাছে আসলাম, তখন হঠাৎ করে কার যেন হাসির শব্দ কানে বাজল। এইবার একটু আগ্রহ বোধ করলাম, একটু ভয়ও লাগতে শুরু করলো। ওই রাস্তা দিয়েই তো আমাকে বাড়ি যেতে হবে। এই জায়গায় এত রাতে কে হাসাহাসি করবে ভাবতেই বুকটা একটু কেঁপে উঠল। পরক্ষণেই দেখি বাঁশঝাড়টার তলায় একটা মেয়ে বসে কান্না করছে। সাথে সাথে ভয়ে পুরো শরীর জমে গেল আমার। তখন খেয়াল হলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কিছুতেই পা নাড়াতে পারছিলাম না। মনে হলো কেউ যেন আটকে রেখেছে। কুকুরটা তখনও আমার পাশে দাঁড়িয়েছিল। একটু পর লক্ষ্য করলাম মেয়েটা উঠে দাঁড়ালো এবং হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতে শুরু করলো। অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করলাম। মেয়েটা হাঁটা শুরু করলো। আমি সম্মোহিত হয়ে তার পেছন পেছন হাঁটতে শুরু করলাম। আমার আগমন দেখে মেয়েটা হাঁটা শুরু করলো। আমিও একইভাবে তার পিছু পিছু হাঁটছি। হাঁটতে হাঁটতে কতদূর পর্যন্ত গিয়েছি খেয়াল নেই। আসলে কোনো দিকেই খেয়াল ছিল না। মনে হচ্ছিল আমাকে সম্মোহিত করে রেখেছে। একসময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে মেয়েটা থামলো। এরপর আমাকে বাড়ির ভেতরে ঢোকার নির্দেশ দিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটু একটু করে আগানোর চেষ্টা করলাম। এমন সময় দেখলাম একটা কুকুর কোথা থেকে যেন দৌড়ে এসে মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়ল। সেই কুকুরটা যেটা আমার পিছু নিয়েছিল। শুরু হয়ে গেল মেয়েটা আর কুকুরটার মাঝে লড়াই। কুকুরটা মেয়েটাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। মেয়েটাও সমান তালে কুকুরটাকে আঘাত করছে। ততক্ষণে কিছুটা চেতনা ফিরে আসতে শুরু করলো। লড়াইটা একসময় খুব ভয়ঙ্কর হয়ে উঠল। আমি আর সহ্য করতে পারলাম না। তখন জ্ঞান হারিয়ে ফেলি এবং সেখানেই শুয়ে পড়ি। এরপর আর কিছু মনে নেই। পরে সকাল হলে যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম অনেকগুলো মুখ আমার দিকে ঝুঁকে আছে। তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড দুর্বলতার কারণে উঠতে পারলাম না। কি হয়েছে বোঝার চেষ্টা করতে লাগলাম। পরক্ষণেই গত রাতের কথা মনে পড়ে গেল। তারপর আস্তে আস্তে সব বুঝতে পারলাম। এরপর একটু সুস্থ হয়ে বাড়ির লোকজনদের কাছ থেকে শুনলাম 3 দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লোকজন লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়েটার পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমাকে পাওয়া যায়। এর একদিন পর সকালে আমার জ্ঞান ফিরে আসে, আর আমি ভাবছিলাম মাত্র 1 রাত ঘুমিয়েছি। এরপর থেকেই আমার মধ্যে কিছু রহস্যময় আচরণ শুরু হয়। এবার লোকটাকে বাধা দিয়ে জিজ্ঞেস করলাম, কি রহস্যময় আচরণ? লোকটা কোনো জবাব না দিয়ে রহস্যময় একটা হাসি উপহার দিল। বুঝতে পারলাম লোকটা এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাইছে না। আমি একবার ভাবলাম লোকটা বানিয়ে বানিয়ে আমাকে গল্প বলছে। এরপর লোকটার সাথে পুরো রাস্তায় আর কোনো কথা হয়নি। আমি বিষয়টার ব্যাখ্যা কি হতে পারে তা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম, কিন্তু চিন্তা করেও এর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। শেষে ভাবলাম পৃথিবীতে কত রহস্যময় ঘটনাই ঘটে, সবকিছুর ব্যাখ্যা কি পাওয়া সম্ভব? বাসটা যখন পৌঁছালো তখন রাত 11টা বেজে গিয়েছে। রাস্তায় জ্যামের কারণে বেশি দেরি হয়ে গেছে। এত রাতে একা যেতে হবে ভেবে একটু ভয় লাগছিল। তখন লোকটাকে বললাম, একসাথে চলেন। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। একটু খটকা লাগলেও দুজন মিলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে খুব একটা কথা হয়নি। একসময় ওনার ওই গল্পের রাস্তা ধরে চলে আসলাম। পাশে লোকটার থাকা সত্ত্বেও ভয়টা একটু বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর যখন বাঁশঝাড়টার কাছে আসলাম, তখন হঠাৎ দেখলাম খুব সুন্দর চেহারার একটা মেয়ে একটা কুপি বাতি হাতে দাঁড়িয়ে আছে। কুপির কম্পমান শিখার কারণে মেয়েটার চেহারাও কেঁপে কেঁপে উঠছে। প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। পরক্ষণেই পাশে তাকিয়ে দেখি আমার সাথে লোকটা নেই। আবার বাঁশঝাড়টার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও হাওয়া হয়ে গেছে। ভয়ে আতঙ্কে আমার অবস্থা তখন দিশেহারা। বারবার মেয়েটির সুন্দর মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তাড়াতাড়ি করে কোনো মতে পা চালিয়ে বাড়ি পৌঁছে গেলাম। নিজেকে অনেক কষ্টে শান্ত করলাম। তারপর ফ্রেশ হয়ে নানুর সাথে দেখা করলাম। দেখে ভালো লাগলো যে নানু এখন সুস্থ আছে। তারপর একে একে বাড়ির সবার সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করলাম। কিন্তু আমার মনে কি চলছে তা শুধু আমিই জানি।
তারপরে নানাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম রবিন নামের সেই লোকটিই নাকি মেয়েটাকে হত্যা করেছিল। একদিন ওই পথে যাওয়ার সময় রবিন রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, এবং রবিন যে কাহিনী শোনালো তার অধিকাংশই নাকি মিথ্যা ছিল। এই কথা শোনার পর বড়সড় একটা ঢোক গিললাম। রাতে আমার ঘুম আসছিল না, কেমন যেন মাথা ব্যথা করছিল, মনে হচ্ছিল আমার জ্বর, খুব অস্থির লাগছিল। তখন দেখলাম খাটের নিচ থেকে একটা শব্দ আসছে। ভালোভাবে শুনে যা বুঝলাম এটা কারো কান্নার শব্দ। আমার আবার সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আমার হাত পা কাঁপছিল। তখন সাহস করে নিচের দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। যেই আমি উঠতে যাব তখনই আবার সেই মেয়েটাকে দেখলাম। আমি এত কিছু নিতে পারছিলাম না, সেন্সলেস হয়ে গেলাম। তার পরের দিন সকালে ঘুম ভাঙার পর দেখি আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। আমার নানাকে জিজ্ঞেস করলাম, তোমরা সবাই এখানে কেন? নানা আমাকে বলছে, মাঝরাতে হঠাৎ করেই তোর চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে গিয়ে দেখি তুই অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছিস। তারপর অনেক ডাকাডাকি করলাম, তাও তুই উঠছিলি না। কি হয়েছিল একটু বলতো? আমি তাদের সবকিছু খুলে বললাম। তখন আমার নানারা আর রিস্ক নিতে চাইলেন না। বড় মা মসজিদের ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসলেন। ইমাম সাহেব আমাকে পানি পড়া দিলেন এবং 3টি তাবিজ দিলেন। 40 দিন পর্যন্ত তাবিজটি পড়ে থাকতে হবে। 11/2012 সালের মাঝামাঝি চাকরির সুবাদে আমার ফুফাতো ভাই এবং তার ছোট ভাই ইউসুফ আর ফুপা ফুপি সহ থাকতেন রাজশাহী ক্যান্টনমেন্টে। তারা যেই বাংলোতে থাকতেন সেটা ছিল 3 তলা বিশিষ্ট, বেশ পুরনো। বাইরের দেয়ালে শ্যাওলার আস্তরণ। বাড়িটির চারপাশের পরিবেশ ছিল খুবই চুপচাপ এবং মনোমুগ্ধকর। আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না বললেই চলে। বাড়ির সামনে বেশ পুরনো 3টি আম গাছ, খানিকটা দূরে একটা সবুজ মাঠ, সাজানো গোছানো একটা পরিবেশ। ক্যান্টনমেন্টের পরিবেশ যেমন হয় এক কথায়। তারা ছাড়াও বাড়িটিতে আরো 3টি পরিবার থাকত, কিন্তু নিচ তলায় কেউ থাকতো না। কেন থাকতো না এই ব্যাপারে আমি কোনো তথ্য পাইনি। যাই হোক, একদিন আমার ফুপি দুপুরবেলা হঠাৎ বাড়ির গেট খুলতেই দোতলায় শাড়ির সামনে কালো রঙের একটা সাপ দেখতে পান। বাড়িতে সাপ আসাটা সাধারণ বিষয়, কিন্তু দোতলায় সাপ আসাটা একটু অদ্ভুত লাগলো ফুপির কাছে। ফুপি সাথে সাথে ফুপাতো ভাই শরণকে ডাক দেয়। আমার ফুপাতো ভাই এই অবস্থায় কি করবে সে জানে না, কারণ সে সাপ খুবই ভয় পায়। বাসায় সে ছাড়া আর কোনো পুরুষ মানুষ নেই যার কাছে সাহায্য চাইবে। এইসব চিন্তা করতে করতে সে রান্নাঘরে যায় লাঠি জাতীয় কিছু একটা খুঁজে নিয়ে আসার জন্য। হঠাৎ চুলার দিকে তাকিয়ে দেখল ফুপি কাপড় ধোয়ার জন্য গ্যাসে চুলায় পানি গরম করতে দিয়েছেন। পানি গরম হয়ে রীতিমতো টকবক করছে। তৎক্ষণাৎ গরম পানির পাত্রটা ভালো মতো ধরে নিয়ে গেল সাপটির কাছে। সে দেখল সাপটি চুপচাপ লেজ গুটিয়ে শুয়ে আছে, নড়াচড়া নেই। কোনো কিছু চিন্তা না করে গরম পানিটা নিয়ে সরাসরি ঢেলে দিল সাপটির গায়ে। সাপটি ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই মারা গেল। সেদিন রাতে আমার ফুপাতো ভাইয়ের প্রচুর পরিমাণে জ্বর আসে। রাত আনুমানিক 2:30টার দিকে আমার ফুপা রাজশাহীতে একটা হসপিটালে তাকে ভর্তি করে। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর সুস্থ হলে সে বাসায় আসে। এরপর থেকে শুরু হয় আসল ঘটনা। আমার ফুপি লক্ষ্য করেন তার ছেলের আচরণ কিছুটা পরিবর্তিত হয়েছে। সবসময় কেমন গম্ভীর হয়ে থাকছে, কারোর সাথে কথাবার্তা নেই, হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ফুপি চিন্তা করলেন হয়তো অসুস্থতা কেটেছে, মাত্রই সুস্থ হয়েছে, তাই মানসিকভাবে হয়তো এখনো একটু দুর্বল। তাই এইসব নিয়ে তেমন একটা মাথা ঘামালেন না। কিন্তু আসল চিন্তার কারণ শুরু হলো কিছুদিন পর থেকে। আমার ফুপি লক্ষ্য করেন সে অনেক রাতে 12টা-1টার দিকে বাড়ি থেকে বের হচ্ছে। ফিরে এসে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করলে বলে, সিয়ামের সাথে দেখা করতে গিয়েছিলাম। আর কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না। প্রায়শই সে এইভাবে বাইরে যেতে থাকে এবং কোথায় গিয়েছিলে জিজ্ঞেস করলে কোনো এক বন্ধুর নাম বলে। এক একদিন এক এক বন্ধুর নাম বলে। আমার ফুপি তার সব বন্ধুদের চিনতেন, কেননা তারা দীর্ঘদিন থেকে এই ক্যান্টনমেন্টে আছেন। আমার ফুপাতো ভাইও ক্যান্টনমেন্টেই একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন এবং তার বন্ধুরাও মাঝে মাঝে বাসায় আসতো। তো এত রাতে ছেলের অস্বাভাবিকভাবে এভাবে বাইরে যাওয়া আসাটা কোনোভাবেই আমার ফুপি ভালো মতো নিতে পারে না। ফুপাও অনেক বকাঝকা করে এসব নিয়ে, কিন্তু সে রীতিমতো কাউকে কোনো পাত্তা দেয় না। বলে রাখা ভালো যে ওই সময় আমার ফুপাতো ভাই সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। রাত 9টা-10টায় হলেও মানা যায়, কিন্তু 12টার পর তার কোনো বন্ধু এভাবে তাকে ডাকতে আসে? কোনো
উল্টাপাল্টা ছেলের পাল্লায় পড়ে মাদকের দিকে যাচ্ছে না তো? এই সব চিন্তা করছিল আমার ফুপি। আমার ফুপি তার সব বন্ধুদের একে একে জিজ্ঞাসা করে যে কেন তারা তাকে এত রাতে ডাকতে আসে। একথা শুনে সবাই অস্বীকার করে এবং তারা সবাই বলে এত রাতে তাদের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমার ফুপি সবকিছু ফুপাকে শেয়ার করেন এবং ঠিক করলেন রাতে তার কাছ থেকে ফোনটা নিয়ে নেবেন। যেই ভাবা সেই কাজ, ফুপা ফোন নিয়ে নেন তার কাছ থেকে। দিনে ব্যবহার করতে দিতেন, কিন্তু রাতে ফোনটা নিজের কাছে রাখতেন ফুপা। এই ভেবেছে ফোন নিয়ে রাখলে তার কোনো বন্ধু তাকে টাকার সুযোগ পাবে না। কিন্তু তারপরেও সে এভাবে রাতে বাইরে যাওয়া বন্ধ করলো না। বাধ্য হয়ে ফুপি গেটে তালা লাগিয়ে রাখতেন, কিন্তু কোথাও না কোথাও থেকে চাবি খুঁজে বের করে সে বের হতোই। একদিন ফুপা ফুপি দুজনেই চিন্তা করলেন সে আসলে কোথায় যায় এটা বের করতে হবে। তাই ফুপা ফুপি ঠিক করলেন তাকে ফলো করবেন বাসা থেকে বের হওয়ার পর। যেই ভাবা সেই কাজ, যথারীতি এভাবে একদিন বের হওয়ার পর তার পেছনে পেছনে ফুপা ফুপি দুজনেই আসেন। দূর থেকে লক্ষ্য রাখলেন সব। তারা দেখলেন মাঠের পাশে একটা আম গাছের পাশে দাঁড়িয়ে অদৃশ্য কারো সাথে কথা বলছে সে, কিন্তু দেখে এমন মনে হচ্ছে যে সেখানে আসলেই কেউ এক্সিস্ট করে। কিন্তু ফুপা ফুপু কাউকে দেখতে পেলেন না সেখানে। এই দৃশ্য দেখে তারা দুজনেই বেশ ঘাবড়ে যান। কোনো কিছু না বলে তারা বাসায় চলে আসেন। কিছুক্ষণ পর ফুপাতো ভাইও বাসায় আসে, তাকে আর কিছু বলেন না। পরের দিন ফুপি ঠিক করলেন আজকে তালা লাগিয়ে চাবি বালিশের কাভারের ভেতরে রেখে দেবেন এবং বালিশের কাভারটা সেলাই করে দেবেন তিনি, এবং তাই করলেন। আশ্চর্যজনকভাবে সেদিনও সে তালা খুলে বাইরে যায় এবং বালিশের কাভার চেক করলে ফুপি দেখেন কোনো চাবি নেই সেখানে, চাবি তালার সাথে ঝুলছে। এর পরের দিন ফুপা ফুপি দুজনেই এক হুজুরের কাছে যান। ফুপাতো ভাইকে যাওয়ার জন্য বলা হলেও সে কোনোভাবেই যেতে রাজি হলো না। হুজুরের কাছে গিয়ে হুজুরকে পুরো ঘটনা খুলে বললে হুজুর একটা তালা নিয়ে আসতে বলেন তাদেরকে। যথারীতি তারা একটি তালাও নিয়ে আসে এবং সেটা হুজুরকে দেন তারা, এবং হুজুর দোয়া দুরুদ পড়ে সেই তালার মধ্যে কালো রঙের একটা সুতো বেঁধে দেন এবং ফুপিকে বলেন এই তালাটি যেন তিনি রাতের বেলা লাগিয়ে রাখেন। হুজুর তার ফোন নাম্বার তাদেরকে দেন এবং আশ্বস্ত করেন কোনো সমস্যা হলে তাকে জানাতে। তিনি ক্যান্টনমেন্ট জামে মসজিদে ইমামতি করতেন এবং তিনি ওই মসজিদেই রাতে থাকতেন। ফুপি এরপর থেকে এই তালা নিয়মিত লাগিয়ে রাখতেন। লক্ষ্য করলেন ছেলে আর বাইরে যাচ্ছে না, তবে মাঝে মধ্যে রুমের বারান্দায় গিয়ে কার সাথে যেন কথা বলে। তার সাথে তার ছোট ভাই ইউসুফও থাকতো একই রুমে। রাতে এভাবে কথা বলার শব্দ শুনে ছোট ভাই ইউসুফের ঘুম ভেঙে যেত এবং সে ফুপা ফুপিকে নালিশ দিত। এসব নিয়ে ফুপা ফুপি আবারও দুশ্চিন্তায় পড়ে যান। এবার ঠিক করেন তারা সবাই অর্থাৎ চারজনই এক রুমে শোবেন। যেই ভাবা সেই কাজ। একদিন রাতের ঘটনা, ফুপা ফুপি তাদের রুমের মেঝেতে তোষক বিছিয়ে শুয়ে আছেন এবং অপেক্ষা করতে থাকলেন যে যা আজকে ঘটবে তা স্বচক্ষে দেখবেন। তারা লক্ষ্য করলেন আনুমানিক রাত 1টার দিকে সে বারান্দার দরজা খুলে বারান্দায় যাচ্ছে। বারান্দায় গিয়ে ঠিক তাই করছে যা ফুপা ফুপি গতবার তাকে করতে দেখেছে। রুমের জানালা দিয়ে তারা দেখল অদৃশ্য কারো সাথে সে কথা বলছে, তবে এবার তার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার কথোপকথন কিছুটা এরকম, কি হয়েছে? আমাকে বারবার ডাকছো কেন? হ্যাঁ যাব তো। তোমার সাথের জন কোথায় আজকে? কেন আসেনি সে? সাদা শাড়ি পরে এসে তো কাল। ফুপা ফুপি রীতিমতো অবাক এই সব শুনে। তারা দেখলো তাদের ছেলে নিজে নিজেই এইসব বলছে, কিন্তু কোনো উত্তর আসছে না। ফুপি সাথে সাথে এই শরণ কার সাথে কথা বলছিস বলে ডাক দিলে সে তৎক্ষণাৎ রুমে এসে বলে আম্মু ও এসেছিল, ওই তো ও। ফুপি বলে কে ও? সে বলে ও নিয়ে যেতে চায় আমাকে ওর সাথে। ফুপা ফুপি আয়াতুল কুরসি পড়া শুরু করেন সব শুনে এবং তাকে বিছানায় বসান। তাকে আরও কিছু জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না, ভয়ে আমতা আমতা করতে থাকে এবং ফুপা ফুপি লক্ষ্য করেন তার শরীর প্রচণ্ড পরিমাণে ঘেমে আসছে এবং চোখ লাল হয়ে যাচ্ছে। সাথে সাথেই হুজুরকে ফোন করেন এবং অবস্থার অবনতি দেখে যত জলদি সম্ভব হুজুরকে বাসায় আসতে বলেন। এরপর হুজুর বাসায় এসে ফুপাতো ভাইয়ের শরীরে ভর করা সেই জিনের উপস্থিতি ঘটান এবং হুজুর এক হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরলে সে এক মেয়ের গর্জন শুনতে পায়। আওয়াজটা কিছুটা এমন যে একটা মেয়ে প্রচণ্ড রাগান্বিত অবস্থায় কিছু বলতে চাচ্ছে। হুজুর বলেন কি নাম তোর? কি চাস তুই? আবিয়া, আমি ওকে নিয়ে যেতে চাই। হুজুর বলেন কি করেছে ও? কেন নিয়ে যেতে চাস তুই?
ওর বাঁশির আওয়াজ আমার বোনের খুব পছন্দ ছিল। সে তো আর নেই। আমি আমি তাকে নিয়ে যাব। ওই আমার বোনকে মেরে ফেলেছে। হুজুর বলেন, তুই ওকে কই নিয়ে যাবি? আর তোর বোনকেও কিভাবে মারল? গরম পানি। গরম পানি? গরম পানি মানে? গরম পানি ঢেলে দিয়েছিল আমার বোনের গায়ে। আচ্ছা, এখন বল, কি হলে তুই ওকে ছাড়বি? ছাড়তে তোকে হবেই। জান বলি চাই আমার, জান, তাজা রক্ত। ঠিক আছে, কাশি হলে চলবে তো? চলবে, কিন্তু ও যেন রাতে বাঁশি না বাজায়, মনে রাখিস। সাপটাকে যেখানে পুঁতে দিয়েছিলি ওখানে খাসির রক্ত দিবি। এরপর সেই ঘটনা শেষ করে সেদিন সাপটিকে যিনি নিয়ে গিয়েছিল তাকে খুঁজে বের করা হয়। সাপটাকে সে কোথায় পুঁতে ফেলেছে জানতে চাওয়া হয় এবং খাসি জবাই করে সেটির রক্ত সেখানে দেয়া হয়। এরপর ফুফাতো ভাই শরণ 17 দিন জন্ডিসে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকে। এরপর তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তার রাতে প্রায়ই হারমোনিকা বাজানোর স্বভাব ছিল, যেটাকে মেয়ে জিনটি বাঁশি বলে সম্বোধন করেছে। পরে আর কখনোই হারমোনিকা বাজানো হয় নাই। অদ্ভুত একটি হারমোনিকা এই ঘটনার সাথে সম্পৃক্ত। আমার জন্ম ঢাকাতে। 2012 সালে আমরা বরিশালে চলে আসি। ঢাকা থাকতে আমার ভৌতিক সবকিছু ভালো লাগতো, ভূতের নাটক, মুভি, সব। ইউটিউবে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতাম। বরিশালে আসার পর খুব শখ হলো ভৌতিক কিছু দেখার, কারণ আমি শুনেছিলাম আমার এক খালাকে নাকি জিন বা ভূত মেরে ফেলেছে। তাদের ওই বাড়িতে কেউ থাকে না, আশেপাশের সবাই সেখান থেকে চলে গেছে। জায়গাটা এখন পরিত্যক্ত জঙ্গল। জায়গাটা হলো রাংতা আলীর বাগান নামে পরিচিত। সাল 2015। রাংতা আমার এক মামার বাড়ি আছে। আমরা সেখানে বেড়াতে যাই। সকালে মামাতো বোনকে নিয়ে বের হই। প্রথমে যাই খালার স্বামীর বাড়ি। আমি আমার মামাকে বললাম, আমরা এই পুরনো বাড়িতে যাব। আঙ্কেল বলল, যেও না, আমরা কি শুধু শুধু সব ছেড়ে এসেছি? কিন্তু আমি গেলাম। যাওয়ার সময় পুরো গ্রামে গরম ছিল, এত গরম যে গাছের একটা পাতাও নড়ছিল না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আমি প্রথম পা রেখেই বুঝতে পারলাম এখানে কিছু আছে, কারণ আমার এক পা গরম আর এক পা ঠান্ডা। খুব উপভোগ করলাম, কারণ ভৌতিক জায়গায় এসে যদি ভৌতিক অনুভব না করি তাহলে কি হয়। আমি খুব সাহসী ছিলাম। ভেতরে ঢুকলাম, অনেক ঠান্ডা, ভালো লাগছিল। মামাতো বোনকে ডাকলাম, সে আসলো না। আমি ভেতরে একা। অনেক আগে ভূত এফএমে শুনেছিলাম কবরস্থান নাকি নিরাপদ। আমি সেখানে 2টা কবর দেখে ভাবলাম জায়গাটা নিরাপদ, কিন্তু আসলে তা ছিল না। আমার চারপাশে ঠান্ডার ভেতর গরম বাতাস অনুভব করলাম। বাতাসটা ঘুরছিল, কিন্তু আমি ভয় পাই নাই, অনেক উপভোগ করেছি। আমি আরও ভেতরে যেতে চাইলাম, কিন্তু মামাতো বোন ভয় পাওয়ার কারণে আর ভেতরে গেলাম না। কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ওকে দেখা যেত, কিন্তু ভেতরে গেলে মামাতো বোন আমাকে দেখতে পাবে না, ভয় পাচ্ছিল। 15 মিনিট সেখানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে চলে আসে। পরদিন আমাদের বাড়িতে আমরা আসি। রাত বাজে 4টা। আমি একটা পেজের অ্যাডমিন ছিলাম। সেদিন আমরা রাত জেগে আড্ডা মেরে 4টায় ঘুমাতে গেলাম। হঠাৎ একটা সাদা আলো কৌণিকভাবে দৌড়ে এসে আমার গলা পর্যন্ত পৌঁছে। আমি ভাবলাম ফেরেশতা। খুব খুশি হলাম, একটু ভয় পেলাম না। খুশি মনে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেলে আমার ঢাকার এক আন্টিকে ফোন দিয়ে বললাম আমি ফেরেশতা দেখেছি। আন্টি বলল, তোর মতো শয়তানের কাছে আসবে ফেরেশতা? তোর গায়ে কি কোনো বাতাস লেগেছে? আমি বললাম, লেগেছে, কিন্তু আপনি জানেন কিভাবে? উনি বলল, হায় রে, তুই কোথায় গিয়েছিলি আমাকে না বলে? ওটা ফেরেশতা না, ওটা জিন। আমি তাকে সব খুলে বললাম। উনি বললেন, জলদি কোনো হুজুরের কাছে যা, আর আয়াতুল কুরসি পারিস? না পারলে জলদি মুখস্থ কর। এরপর 15 দিন আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখন হুজুরের কাছে যাব কিভাবে? আমার কেন যেন হুজুরের কাছে যেতে, তাবিজ পড়তে ইচ্ছে করে না। আমি আয়াতুল কুরসি নামালাম,
কেন যেন মুখস্থ হচ্ছে না। গ্রামে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আমিও ঘুমানোর প্রস্তুতি নিলাম। রাত 9টা, লাইট অফ। আমি আমার রুমে একা, চোখ বন্ধ করলাম। হাতে তুড়ি মারলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ আমার চোখের সামনে হলো। সাথে সাথে আমার চোখে কেউ যেন আলো মারলো। আমার চোখে আলো মারলে ঘুম হয় না, ঘুম ভেঙে যায়। আমি বারবার নিজেকে বোঝালাম যে এটা আমার মনের ভুল ধারণা। চোখ বন্ধ করলে আলো মারে, খুললে কিছু না। আমি ঘুমাতে পারছি না। আমি এক চোখ বন্ধ করে আর এক চোখ খুলে দেখলাম ঘরের ভেতরে একটা আলো দৌড়াচ্ছে। আমি লাফিয়ে উঠে লাইট জ্বালালাম, কিন্তু লাইট জ্বালালে সেই আলো আর আসে না বা দেখা যায় না। আমি সারা রাত লাইট জ্বালিয়ে জেগে বসে থাকতাম আর দিনে পরে ঘুমাতাম। সন্ধ্যা হলেই ভয় লাগতে শুরু করতো যে আলো বন্ধ করা যাবে না। আন্টি বলল কোনো একটা শক্তি আমাকে প্রোটেক্ট করছে, নইলে এই জিন আমার চোখ আর মাথায় আঘাত করার এত চেষ্টা করেছে যে হয়তো আমাকে পাগল বানিয়ে ফেলতো, আমাকে বশ করে ফেলতো। এই জিন ক্ষিপ্ত আমি কোন সাহসে ওদের একাই গিয়েছি। এভাবে 7 দিন হয়ে যায়, আমি ঘুমোতে পারি না। ঘুমালে আম্মু লাইট বন্ধ করে দেয় আর সেই আলো আর সেই গরম বাতাস আমার চারপাশে ঘুরতে থাকে। 7 দিন পর আম্মু বলল কি হয়েছে। আম্মুকে সব বললাম। আম্মু অনেক বকাবকি করলো, কিন্তু আমি হুজুরের কাছে যাব না। আম্মু, ছোট ভাই, আমি এখন একসাথে ঘুমাই। ঘুমালে কি হবে? লাইট বন্ধ, সেই আলো, সেই গরম বাতাস। আমার ঘুম হয় না, আমি অসুস্থ হয়ে পড়তে থাকি। এর মধ্যে একদিন মিটমিট করে চেয়ে দেখি আমার পায়ের কাছে জিন তার আকার ধারণ করছিল। তার গলা পর্যন্ত আকার ধারণ করার সময় আমি চোখ খুলে ফেলি আর সে হাওয়ায় মিলিয়ে যায়। আমি শুধু সিনেমায় এগুলো দেখতাম, কিন্তু বাস্তবে তা সম্ভব বিশ্বাস করতাম না। দিন 10, কেউ আমার হাত ধরলো, কিন্তু মনে হলো আমার হাত পুড়ে গেছে। ঘুম থেকে লাফিয়ে উঠি, লাইট জ্বালাই। দেখলাম লাল মোটা 3টা দাগ, যেন কেউ গরম শেক দিয়েছে। আস্তে আস্তে লাল দাগগুলো কালো হয়ে গেল। আম্মু আমাকে হুজুরের কাছে নিতে পারলো না। আমি মোবাইলে আয়াতুল কুরসি ডাউনলোড করলাম, রাতে ফুল সাউন্ড দিয়ে ঘুমিয়ে পড়লাম। সিদ্ধান্ত নিলাম বাঁচলে বাঁচবো, মরলে মরবো। দেখতে চাই জিন কি করতে চায়। সারা রাত চললো আয়াতুল কুরসি, আর আমি মরার মতো পড়ে থাকতে লাগলাম। হয়তো আমি ভাষায় বোঝাতে পারছি না রাতে কেমন অনুভব করতাম। আমি শুধু দেখতাম আলো, অনুভব করতাম বাতাস। এভাবে 5 দিন পর আমি আর আলো দেখলাম না। গরম বাতাসও বন্ধ হয়ে গেল। 15 দিনের দিন রাতে আমি ঘুমাই নাই। আমি জানি 15 দিন না ঘুমানোর অনেক কষ্ট। আমার হাতের সেই লাল দাগ কালো হয়ে গিয়েছে। আমি সেই দাগ ওঠানোর চেষ্টা করি, কিন্তু ওঠে না। আমরা বাসা চেঞ্জ করি। যেদিন বাসা চেঞ্জ করি আমার হাতের দাগ একা একা চলে যায়। বাসায় প্রথম কয়েকদিন ঠিক ছিল, কিন্তু কিছুদিন পর প্রতিদিন রাত 12টায় ছাদে রড বাড়ি দেওয়ার শব্দ পাওয়া যেত। বাড়িওয়ালি বারবার বলেছিলেন বাড়ি বন্ধক দেয়া। আমি বললাম বাড়ি বন্ধক দেয়া হয় নাই। আমার হাতে আমার কালো দাগগুলো দেখালাম। প্রতি রাতে এরকম রড পেটানোর শব্দ। আমি আর আমার ছোট ভাই আয়াতুল কুরসি চালিয়ে ঘুমিয়ে পড়তাম, কিন্তু মাঝে মাঝে এত পরিমাণ বাঁশ পড়ার আওয়াজ হতো। আমার আব্বু ছাদে উঠে দেখত, কিন্তু ছাদে গিয়ে কিছুই পেত না। আমার ভূত দেখার স্বাদ খুব ভালোভাবেই মিটে গিয়েছিল। মাঝে মাঝে আমার সাথে এমন হতো আমি সবাইকে দেখতে পাই, শুনতে পাই, কিন্তু হাত পা নাড়তে পারি না, কথা বলতে পারি না। অনেক কষ্টে দোয়া পড়তে পারলে তখন স্বাভাবিক হই। আমি একটা স্কুলে খণ্ডকালীন শিক্ষকের চাকরি নেই। সেখানে এক হিন্দু স্যার পুরোহিত ছিলেন। আমি তাকে সব বললাম, কিন্তু আমাকে প্রতি রবিবার ঈশান কোণ থেকে বেলের শিকড় এনে হাতে পড়তে বললেন। আমি বললাম অনেকে শেকড় পড়লে হাত পুড়ে যায়। স্যার বলল বেলের শিকড়ে সমস্যা নাই। একদিন হঠাৎ হাত জ্বলে উঠল। আমি মনে মনে বললাম কাল স্যারকে ধরবো, বেলের শিকড় পড়লে নাকি হাত পড়ে না। কিন্তু রাসেল ভাই, বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি যখন শেকড়টা সরাই হাতে লাল হয়ে 3টি বেলের পাতার চিহ্ন ওঠে। স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার কিছুই বলল না। এভাবে মাঝে মধ্যে এখনো অনেক ভৌতিক কিছুর সম্মুখীন হই, কিন্তু মাঝে মাঝে ডাউনলোড করা সূরা ছাড়লে ওরা এমনভাবে রেগে চলে যায় মনে হয় ভূমিকম্প হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি, কিন্তু এখনো মাসে 1 বার বা বছরে 2 বার এমন কিছু দেখার সুযোগ হয়। আমি কিন্তু আর দেখতে চাই না, কারণ আমি জানি 15 দিন না ঘুমানোর কষ্ট। আমি কোন একটা কারণে আমার বরপু ঘুমটা ভাই। এখন বরপু দাঁড়ায় দেখে যে আমি দাঁড়াই আছি।
চোখটা খুলে আমার মাথার উপরে হচ্ছে চোখটা যায়। ফোন ফার্স্টে আপু হচ্ছে লাইক ফোনটা মাত্র ভাঙছে, সো ক্লিয়ার না যে এখানে কি আমি দাঁড়ায় আছি কি অন্য কেউ। তো ফার্স্ট টাইম সে ভাবছে আমি, সো সে এখন আমাকে বলতে যাবে যে আমি কেন এখানে দাঁড়ায় আছি। তখনই তার চোখ যায় তার পাশে খাটে, দেখে যে আমি সেখানে ঘুমাই আছি। তাহলে ওইটা কি যে আমারই মাথার উপরে দাঁড়ায় আছে। তখন আমার আপু ভালো করে খেয়াল করে যে সেটা সম্পূর্ণ টার্নিং পার্সন, একটা মেয়ে অপারক, কিন্তু তার চোখগুলা বোঝা যাচ্ছে, চোখগুলা এই একে তো লাল আলো ছিল ঘরে, তার মধ্যে হচ্ছে আরো লাল, হচ্ছে রাগে তার চোখগুলো হচ্ছে মানে রক্তবর্ণ ধারণ করছে, চুলগুলো বড়, এবং ড্রেস ডার্ক কালারের ড্রেস পরা। মানে আপু এতটাই ভয় পেয়েছে যে আপু আমাকে যে পাশ থেকে ডাকবে সেটা পর্যন্ত পারতেছে না, কিন্তু আপু অনেক চেষ্টা করছে আমাকে ডাকার। আপু আমাকে ডাকছে, আমাকে আমি শুনিনি। আপু আমাকে টাচ করতে পারতেছে না, সে আপু যে বডি মুভ করে আমাকে ডাকবে বা হাত নেড়ে আমাকে ডাকবে, আমাকে টাচ করবে, এটুকু পারতেছিল না। তখন আপু চোখ বন্ধ করে আপুর মনে যা যা ছিল সকল প্রকার দোয়া কালাম সূরা পড়া স্টার্ট করে। তো মানে যখনই পড়া স্টার্ট করবে তার ঠিক তার মুহূর্তে আপুর মনে হতো আপুর হাতে কেউ টাচ করছে, এবং সেই টাচের ফিলটা মনে হচ্ছিল ইলেকট্রিক শক খেলে আমাদের যেরকম লাগে সেরকম কোন একটা ফিলিংস। আপু যখন চোখ খোলেনি, আপু পাশ থেকে শুনতে পেল কেউ বলতেছে যেটা আমাদের বাড়ি, তোমরা চলে যাও, এটা আমাদের বাড়ি, এখানে আমরা থাকবো, তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে। এটুকু বলার পরে আপু সাথে সাথে তখন দোয়া পড়া স্টার্ট করলো, যা মনে আছে আল্লাহর নামে শুরু করলো। একটু পরে আপু স্বাভাবিক লাগলো। তখন আপু উঠে ফোনের লাইট জ্বালালো। আপু সেদিন আর ঘুমাই নেই, আর ডাকেও নেই বাসায় কাউকে। তখন লাইট জ্বালায়, যখন আজান দিছে তখন আপু ঘুমার ট্রাই করছে, আর সকালে উঠে আমাদের কাহিনী বলছে। তো এটা তো কোনো আমাদের কাহিনী। এরপর আসি আমার আম্মুর সাথে দেখতে। তো আব্বু মাঝে মাঝে কাজের জন্য আউট অফ সাইড টাউন যাওয়া লাগতো। তো তখন আম্মু হচ্ছে একা ঘুমাতো, না হয় আমাদের কাউকে নিয়ে ঘুমাতো, আমার ছোট বোনকে এরকম। তো আম্মু হচ্ছে প্রায় দেখতো যে একটা কোনো স্ট্রাকচার চাপছে। হ্যাঁ, স্ট্রাকচারটা হচ্ছে আম্মুর ঘরের পাশে একটা ব্যালকনি ছিল, ব্যালকনির দরজাটা মাঝে মাঝে খোলা রাখতো, যদি এসি না থাকতো যেটা খোলা রাখতো, তখন স্ট্রাকচারটা ওই ব্যালকনির দরজা দিয়ে ঢুকতেছে, যে হচ্ছে ঘরের মধ্যে ঘোরাফেরা করতেছে। তো আম্মু হচ্ছে তখন ভয়ে চোখ বন্ধ করে ফেলে দোয়া কালাম যা যা মনে যেত, তো একদমই চোখ খুলতো না। হয়তো যেন চোখ খুলে কিনে কি দেখে ফেলত। কিন্তু আম্মু যেটা দেখে একদিন, যে আম্মুর হচ্ছে ডায়াবেটিস আছে, আম্মুর সময় যাওয়া লাগে বারবার। তো এরকম সময় চোখ খুলছে, চোখ খুলে যেটা দেখে যে তার সামনে একটা কিছু দাঁড়ায় আছে, বাইরে থেকে হালকা হালকা আলো যেটা দেখা যাচ্ছে, মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে বডি স্ট্রাকচার দাঁড়ায় আছে,
কিন্তু তার দাঁতগুলা ভাঙা ভাঙা, চোখগুলা মানে নাই বলা চলে। হ্যাঁ, মাথার চুল নেই বা আরো কিছু চুল আছে এরকম। তো এটা দেখে আম্মু মানে তখন মানে আম্মু ভয়ে কি ঘুমাই গেছে, আম্মু সেন্সলেস হয়ে গেছে, আম্মু নিজেও জানে না। এটা আম্মু আমাদের বলেনি ফার্স্টে, আমরা যদি ভয় পাই। এটা তো আমাদের কাহিনী গেল। তো এইগুলা শোনার পরে আমি খালি আল্লাহর কাছে প্রে করছি যে আমি যেন কোনো সময় আমার চোখে যেন আমারগুলো দেখা না লাগে, খালি এই দোয়াটাই করতাম। আমাদের বাসায় যে মেয়েটা ছিল তারাও সেম কথা বলতো যে তারা ভয় পাচ্ছে, তারা মানে তারা যখন একা থাকে মনে হয় যেন কেউ আছে তাদের সাথে সাথে। তো এরকম ছোট ছোট কিছু কাহিনী বলি মেয়েদের। তো আমাদের রান্নাঘরটা অনেক বড় ছিল, একটা লাইটে কভার হতো না পুরোটা। তো পিছনের দিকে যেটা লাইট ছিল ওইখানে এটা সবাই ভয় পেত, ওইখানটাতেই মনে হতো যে কেউটা আছে। ইভেন ওইখানে যে লাইটই দেওয়া হোক না কেন, যতবারই লাইট চেঞ্জ করা হোক না কেন, লাইটটা নষ্ট হয়ে যেত। ইলেকট্রিশিয়ান ডেকে ঠিক করা দেখা হয়েছে যে কি কোন সমস্যা আছে, কোনো সমস্যা খুঁজে পেতো না, কিন্তু ওইখানে লাইট থাকতো। আমাদের এক মেয়ের হচ্ছে একবার বলছে যে ওয়াশরুম থেকে মনে হয় কি ওয়াশরুমের আপনার প্যানের ভিতর থেকে মনে হচ্ছে যে বাচ্চা কান্নার সাউন্ড আসতেছে, এরকম হঠাৎ হঠাৎ এরকম মনে হয়। ইভেন সে এটা স্বপ্নেও দেখছে। হ্যাঁ, বাসায় যে সেটা বাসায় স্বপ্নেও দেখছে। এখন আম্মু বলছে যে তুমি হয়তো ভয় পাইছো, হয়তো স্বপ্নটাকে বাস্তব মনে করে তুমি সেটা ভাবতেছো। সো আমরা সেটাকে কতটা পাত্তা দিইনি। একদিন কি হয়, বাসায় কেউ নাই, আম্মু আর আমার ছোট বোন রাতে, আমরা সবাই স্টাডি পারপাসে বাইরে, আব্বু নেই, মেয়েরা তখন ছিল না। আম্মু হচ্ছে ওয়াশরুমে গেছে, আর ডাইনিং রুমের একটা ডোর দিয়ে হচ্ছে আপনার কিচেনে যেতে হয়, আর ওই ডোরের সাথেই হচ্ছে আপনার বেসিন আছে। তো আমার ছোট বোন হচ্ছে ব্রেকফাস্ট করে হাত ধোয়ার জন্য গেছে বেসিনের ওখানে। যে সে দেখে, তার চোখ যায় হচ্ছে সেই রান্নাঘরের পিছন দিকে। মনে হলো যে কেউ একটা মানে সে ভয় হচ্ছে ডিসক্রাইব ভালো মতো করতে পারতেছিল না, যে একটা সে মানে ওর মাথায় চুল নেই, এখন এটা কি কোনো বেবির মাথা নাকি কোনো কিছু সে বুঝতে পারেনি। সে হচ্ছে একটু ভাঁজ হয়ে বসে ওকে ডাকতেছে, হাত নাড়ায় নাড়ায় ডাকতেছে। এটা দেখে ও হচ্ছে, যদিও ছোট, কিন্তু সে কোনো মতো এখান থেকে যে সোজা চলে গেছে ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যে সে টিভি দেখা স্টার্ট করছে, সেখানে সে বুঝতেছে সে কি করবে। হয়তো ওর মাথায় কিছু আসে না, ওর কি এখন ভয় পাওয়া উচিত, চিল্লাপাল্লা করা উচিত। এখন তারপরে আম্মু বের হলো, আম্মুকে তখন কিছু কিছু বলে নাই, কারণ ওর হচ্ছে ওর ডে শিফটে পড়তো, ওর ডে শিফটে তখন এক্সাম ছিল। এখন যদি কিছু বলে ওই ওর মাথাটাকে টোটাল আউট করে দিছে। পরে যে হচ্ছে এটা বলছে যে এরকম কাহিনী হয়েছে। ওকে, তো এইগুলো তো হচ্ছে গেল আমাদের সাথে কি কি ঘটছে, আমার সাথে আরো অনেক কিছু ঘটছে। এখন আমি হচ্ছে টোটাল বিল্ডিং এর কাহিনীতে আসি। এখন বিল্ডিং এ আমরা যখন মানে বললাম যে ইমার্জেন্সিতে আমরা আসি, তখন বিল্ডিংটা ইনকমপ্লিট ছিল। তো আমরাও আসার আগে বিল্ডিং এ যখন কাজ চলতেছিল, তো তখন দারোয়ান ছিল। তো দারোয়ানটা আপনার ওখানে রাত্রে স্টে করতো। একদিনও উঠে হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো যেখানে তো বললাম যে এই বিল্ডিংটা তখন আন্ডার কনস্ট্রাকশন, তো তখন ওই গ্যারেজে প্রপার ভাবে দেয়ালগুলো দেয়া ছিল না, তো বাইরে থেকে দেখা যেত। ও দেখে ওকে একটা মহিলা ডাকতেছে, সাদা শাড়ি পরা, সাদা শাড়ি লাল পাড়,
সিঁদুর দেওয়া, সে খুব সুন্দর করে তাকে ডাকতেছে। ওটা দেখে ও ইনস্ট্যান্ট জ্ঞান হারায় ফেলে। সকালে যখন ওর জ্ঞান ফেরে তখন ও দেখে ওইখানেই গেছে। এটাও কয়েকজনকে বলে, বলার পরে ওটা তখন কেউ বিশ্বাস করে না, হাসাহাসি করে যে হ্যাঁ তুমি কি দেখছো, এই সে, তুমি ভালো করে কাজ করো, ঘুমাও না, কি করো না খাও, নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা খাইছো, এরকম বলে। তো এরপরে সে তখন একা একা থাকতো না, তারপর যে আমি রাত্রে একা একা থাকবো না এত বড় বাসায়, নয় আমাকে এখানে কাউকে আমার সাথে রাখেন, না হয় আমি যে বাসায় যাবো। তো এরপরে ডিটেলস কি হয়েছে আমার ঠিক জানা নেই যে ওরকম কিভাবে ছিল। তো এখন বিল্ডিং হওয়ার পরের কাহিনী বলি। বিল্ডিং হওয়ার পরে আরো মানুষজন আসলো। তো আমি এখন বলি আমাদের ঠিক নিচে ওনাদের কথা বলতেছি। তো একদিন কি হলো, আমাদের ওই বাড়িওয়ালা, আমরা যে নানা নানি বলতাম তারা, গরমকাল সবাই এসি ছেড়ে সেজন্য ডোর টোর সব ক্লোজ করা সবার। তখন রাত, তখন প্রায় 2টা-2:30 বাজে। তার ছেলে আর ছেলের ওয়াইফ থাকতো আরেকটু দূরে, আরেকটু রুমে থাকতো। তারাও সবাই যার যার মতো দরজা আটকানো। এখন হঠাৎ দরজায় সাউন্ড, জোরে জোরে, বেশ জোরে জোরে নক করে করে, বাবা দরজা খোলেন, বাবা দরজা খোলেন। তো সবাই বেশ সারপ্রাইজ, মানে সবাই বলতে হচ্ছে ওই রুমে যে শুয়েছিলাম, বললাম যে বাড়ির নানিটা। তারাও বললো যে এত রাতে ডাকতেছে, এখন নিশ্চয়ই কোনো দরকার পড়ছে না, এত রাতে ডাকার কথা না। ভালো কথা, উঠলেন, উঠে হচ্ছে বললেন যে বাবা তুমি একটু আসতে করবো না, মানে কন্টিনিউয়াসলি দরজা না করেই যাচ্ছেন, বাবা দরজা খোলেন না, জোরে জোরে দরজা হচ্ছে আপনার সাউন্ড করে করে। এখন মানে যখনও মনে করেন খুলবে, মানে আপনার লক খোলা হয়ে গেছে, সিটকিনি খোলা হয়ে গেছে, খুলে যখন খুলছে, মানে লক খোলা হয়ে গেছে, তখনও সে শুনতেছে যে বাইরে থেকে নকের সাউন্ড এবং তার গলার সাউন্ড। কিন্তু যখনই সে খুলছে দরজাটা ফুললি, দেখে বাইরে কেউ নেই। এখন কারো পক্ষে 1-2 সেকেন্ডে, তো 1-2 সেকেন্ডও না, মানে যতদূর লাগছে আর কি, 1-2 সেকেন্ড এরকম হবে, মানে ওইখান থেকে ভ্যানিশ হয়ে যাওয়া। তাও হচ্ছে বড় করিডোর পার হয়ে, ওখানে আশেপাশে কোনো দরজাও নাই, কিছু নেই। হ্যাঁ, আর একটা বাচ্চা মানুষটা যে দৌড় দিবে, কোনো সাউন্ড হবে না, কিছু না, একজন বড় ইয়াং মানুষ সে। এখন সে তখনও কিছু ভাবে নাই, ইনস্ট্যান্ট সে ভাবছে কি হলো। সে হচ্ছে তার ছেলের দরজায়, রুমের সামনে যায়, যে দেখে তার ছেলের দরজা আটকানো, এবং সে তখন নক করে তার ছেলের দরজায়। নক করার বেশ কিছুক্ষণ পরে তার ছেলে দরজা খুলেছে, কি বাবা কি হয়েছে, এত রাত্রে কি হলো? তো বললো যে তুমি কি আমার ঘরে আসছিলা? বললো না বাবা, আমি তো ওখানে ঘুমাইছিলাম, তুমি কিভাবে আসবো বলেন? তো মানে যদি সে মানে ধরেন আসলেই সে নক করছে, কিন্তু তার পক্ষে কিভাবে এরকম 2-3 সেকেন্ড অত বড় একটা করিডোর পার হয়ে আসা, আবার ঘরে দরজার কোনো সাউন্ড না করে, দৌড়ানোর কোনো সাউন্ড না করে। আপনি যদি মনে করেন দরজা খুলেও সে যদি দৌড়ায়, তাও তাকে দেখা যাবে কত বড় করিডোর, যে তখন সে যাবে। মানে এটা কোনো ফ্লাশ বা কোনো এরকম কিছু টাইপ, এরকম কোনো কাজ করতে পারবে না। এরকম মানে নিত্য নতুন একটা মানে কাহিনী হতেই থাকতো। হ্যাঁ, আজকে এই কাহিনী, দিন কাহিনী, তো অন্য আরেকদিন বলবো। আজকে অলরেডি অনেক লং স্টোরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। এর সাথে হচ্ছে আমাদের এই বিল্ডিং এর কাহিনী প্লাস আমাদের ব্ল্যাক ম্যাজিকের কাহিনী, আমাদের সাথে ঘটা ব্ল্যাক ম্যাজিকের কিছু কাহিনী বলবো, অ্যাড করে আর একটা ঘটনা পাঠাবো। বিগত ঘটনাটা প্রায় 20-25 বছর আগে। আমি চাই আপনি আমার হিস্টোরিটা সবাইকে শোনান, আপনার কণ্ঠে সবাইকে শোনান। আমার হিস্টোরিটা হচ্ছে যে একদিন রাতে আমার নানুকে নিয়ে আপনি
আপনি ঠিক মতো, আমি জানি না কতটা বলতে পারছি, ঠিক মতো গুছিয়ে বলতে পারতেছি না। আপনি প্লিজ আপনি দর্শকদের সাথে ঠিক মতো ভাবে গুছিয়ে বলবেন। একদিন রাত আনুমানিক 2টা থেকে 2:30 আমার নানুর কাছে কে জানি এসে খবর দিল যে আমার নানুর বাবা অসুস্থ। তো ওই সময় রাত 2টা 2:30 হবে, ওই সময় এতটা গড়ির ছিল না। আমার নানু ওই কথাটা শুনে একটা হারিকেন ছিল, হারিকেনটা নিয়ে বাইরে গেছে। তো উনি কি করছে, বাড়ি থেকে বের হতে একটু শর্টকাট আছে, কিন্তু জায়গাটা হচ্ছে যে খুবই ভয়ানক জায়গা। আপনার ওইখানে মানুষ সচরাচর মানুষ তেমন একটা যায় না। তো আমার নানি কি করছে, শর্টকাট যাওয়ার জন্য ওই রাস্তাটাই বেছে নিছে। তো যাওয়ার সময় হঠাৎ করে প্রচন্ড বাতাসের বাতাসের সঙ্গে সঙ্গে নানুর হাতে থাকা হারিকেনটাই নিভে গেছে। আমি আগে বলে রাখি, উনি একাই গেছেন, কারো বাবা অসুস্থ শুনলে কেউ নিজেকে ঠিক রাখতে পারে না, উনি চলে গেছেন দৌড়ে। পরে আপনার ওই একটা প্লেস আছে বাড়ি থেকে প্রায় 5 মিনিট বা পরে, একটা খারাপ জায়গা আছে, উনি শর্টকাট রাস্তা থেকে বেছে নিয়েছে, খারাপ জায়গা আছে ওখানে দেখে ওই জায়গাটার মধ্যে গেছে, হঠাৎ করে তার হাতের হারিকেনটা নিভে গেছে। পরে উনি দেখতেছে ওইখানে আবার বড় বড় তাল গাছ ছিল। ওই তাল গাছগুলো ভাই একেবারেই সত্যি ঘটনা, কে বিশ্বাস করে বা না করে এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়, একেবারে সত্যি ঘটনা। ওই তাল গাছগুলো একদম মাটির সাথে নেমে গেছে। পাশে ছিল বাঁশ, প্রচুর বাঁশ গাছ ছিল, ওইগুলা পুরা মাটির সাথে মিশে গেছে। উনি কি করছে, এই রাস্তার মধ্যে সব তাল গাছ, সুপারি গাছ ছিল, তারপরে আপনার বাঁশ গাছ, বাঁশমুড়া ছিল, সব মাটির মধ্যে, সব রাস্তার মধ্যে চলে আসছে। উনি অনেক কষ্ট করেই আপনার রাস্তাটা পাড়ি দিছে, অনেক কষ্ট, আর প্রচন্ড বাতাস, অনেক কষ্ট হয়েছে। প্রায় 5 মিনিটের রাস্তা, প্রায় উনি 2 ঘন্টা লাগছে ওই রাস্তাটা পার হইতে। তারপরে উনি ওনার আল্লাহ রাখছে, উনি ঠিক মতো ওনার বাবার সাথে 2 ঘন্টা পরে বাবার বাসায় গেছে, বাবাকে যাই দেখছে। পরে সবার সাথে বললো যে এই এমন এমন ঘটনা হয়েছে। সবাই না করলো, আপনি এত রাতে কেন আসছেন, কাউকে নিয়ে আসতেন, এই আর কি। তো ভাই এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। আমি চাই আপনি এটা দর্শকদের সাথে তুলে ধরেন, দর্শকের জানা উচিত। আমার কাছে এরকম ছোটখাটো অনেক ঘটনা আছে, আপনি যদি বলেন তাহলে আমি পাঠিয়ে দিব। 1998 সালে, তো সে সময় আমার বাবা আর কি টেম্পোর হেল্পারই করতো। তো একদিন রাত্রে বাজে আপনার 1টার প্রায় কাছাকাছি। তো এই সময় মনে করেন যে বহুত মানে সে সময় রাত হলো, প্রচুর গভীর রাত। তো আব্বার কাছে একটি লোক এসে বললো যে ভাই একটি লাশ নেওয়া লাগবে বিক্রমপুর। তো আব্বু বললো না ভাই যাবো না। পরে আব্বু আবার বললো যে না, যদি যাই তাহলে আমার কিছু টাকা হবে আর কি, যখন যাই তাহলে সকালবেলা কিংবা 2-1 দিন আমার চলতে আর কি সুবিধা হবে। তো আব্বু বললো ঠিক আছে যাবো, কিন্তু ভাড়া বেশি পড়বে। তো আমার আব্বুর ওস্তাদের আব্বু গেল। তো লাস্ট আর কি মেডিকেল থেকে বাসে আনছে ওনারা, তারপরে আব্বুর কাছে এসছে ওরা। তো আসার পরে আব্বু বললো যে ঠিক আছে চলে যাবো। তো কত দূর গেল, সারা রাস্তা ভালো গেল। হঠাৎ করে রাসেল ভাই বিশ্বাস করবেন কিনা, বিক্রমপুর যেতে আর কি একটি বট গাছ পরে বড়, তো সেই বট গাছ আর কি আব্বু মানে গাড়িটা হঠাৎ করে রাস্তার মাঝখানে বড় বট গাছ, তো বট গাছের মানে গাড়িটা থেমে গেল হঠাৎ করে। তখন মানে হঠাৎ করে যে লাশ আসছিল সে আর কি উঠে বললো যে প্রস্রাব করবো। আব্বুরা তো অবাক, কিরে মরা লাশ প্রস্রাব করবে মানে এটা আবার কোন কথা। তো আব্বুরা কি করলো, যে আব্বু ভাবলো যে এই তো হয়েছে কাম, এখন আব্বুর ওস্তাদ বলতে ডরান না। তো আমার আব্বু কি করলো, গাড়ি থুয়া মনে করেন যে সামনে যে জঙ্গল আছিল রাস্তা রোডের পাশে, তো সেই জঙ্গল মানে কি বলবো আর কি একদম ছেঁচড়ায় মাছড়ায় দৌড় টোর মাইরা একদম আর কি ওই জঙ্গল পার করছে। তো এক মুরব্বীর বাসায় গেছে। তো মুরব্বী বললো যে কি হয়েছে, তোমরা এত রাতে কি করো এখানে, আর এখনকার দিন সময় তো ভালো না, তো তোমরা কি করতে। আব্বুর মুরব্বীরা সব ভাঙা বললো। পরের দিন সকালবেলা যে গাছের উপরে লাশটা পরে আর কি যে লোন তারা আর কি ইমাম সাহেব নিয়ে লাশটা নামিয়ে তারপরে মনে করেন যে আর কি গাছটা ধোয়া টোয়া দিয়ে এলো।
তারপরে রাসেল ভাই আর কিছু হয়নি, ইনশাল্লাহ এখন ভালো আছে। তো গল্পটি শোনার জন্য ভালো, থ্যাংক ইউ। বর্তমানে আমি দুবাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার বাসা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা জামালপুর গ্রামে। আমি বর্তমানে যে ঘটনাগুলো বলবো সেই ঘটনাগুলো আমার সাথে ঘটে যাওয়া বাস্তব কিছু ঘটনা। হতে পারে আমার ঘটনাগুলো অনেক ছোট কিন্তু অনেক ভয়ানক। আমি এখন যে ঘটনাগুলো বলবো সেগুলো প্রায় আজ থেকে 10 বছর আগের ঘটনা। তখন আমার বয়স ছিল প্রায় 12 থেকে 13 বছর। আমি ওই জামালপুর গ্রামের একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে ছিলাম। বর্তমানে আমি দুবাইতে আছি। আমার আব্বু একটা এনজিওতে কাজ করতো। আমার ফ্যামিলিতে আমার ভাই আর আমার 3 বোন ছিল। আমি ছোট থেকে অনেক সাহসী ছিলাম। আমার সেই বিষয়ে আমার গ্রামের সবাই জানতো। এবং ছোট থেকে আমি অনেক টিভি দেখতে অনেক পছন্দ করতাম। টিভিতে হয় না ভৌতিক মুভি, এগুলো দেখতে আমি অনেক পছন্দ করতাম। কিন্তু সে সময় আমাদের গ্রামে তেমন টিভি ছিল না, তাই আমাকে টিভি দেখতে গ্রামের বাজারে চায়ের দোকানে যেতে হতো। ওই সময় গ্রামের বাজারে চায়ের দোকানে টিভি ছিল। আমাদের বাড়ি থেকে গ্রামের বাজার তেমন দূর ছিল না, হবে 1 থেকে 1.5 কিলোমিটার। আমি টিভি দেখতে পছন্দ করতাম, তাই গ্রামের বাজারে গিয়ে টিভি দেখতাম। কিন্তু এ বিষয়ে আমার আম্মু আব্বু পছন্দ করতো না, সব সময় বকাবাজি করতো এবং এমনকি আমাকে মারতো। তাও আমি টিভি দেখতে যেতাম। আমার আব্বু আম্মু আমাকে ছোট থেকে অনেক আদর করতো। তেমন একদিন আব্বু ওই দিন বাড়িতে ছিল না, ওনার অফিসের কাজে একটু শহরে গিয়েছিল। তখন আম্মু বাড়িতে ছিল। তখন আমি আম্মুর কাছ থেকে ওই সময় 5 টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে একটা কথা বলা হয়নি, আমি সব সময় সন্ধ্যার দিকে টিভি দেখতে যেতাম গ্রামের বাজারে। আপনাকে আমি প্রথমেই বলেছি আমি অনেক সাহসী ছিলাম। টিভি দেখে সন্ধ্যার সময় বাজারে গিয়ে টিভি দেখে একটু রাত করে বাড়িতে ফিরতাম। আব্বু আম্মু হয়তো অনেক রাগারাগি করতো, কিন্তু তাও আমি যেতাম। ওই দিন আব্বু বাড়িতে ছিল না, আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম আম্মুর কাছ থেকে 5 টাকা নিয়ে। ওই সময় গ্রামের বাজারে চায়ের দোকানে কিছু না খেলে আবার চায়ের দোকানে টিভি দেখতে দিত না, তাই আমি আম্মুর কাছ থেকে 5 টাকা নিয়ে বাজারে যেতাম কিছু চায়ের দোকানে কিছু খেতে আর টিভি দেখতে। কেমন একদিন বাড়ি থেকে বের হয়েছি সন্ধ্যার দিকে টিভি দেখতে। ওই দিন আমার টিভি দেখে অনেক লেট হয়ে গেছে, প্রায় রাত 10:20 এমন হয়তো বাজে। তখন আমি টিভি দেখে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তখন আবার শীতের সময় ছিল, পৌষ মাস। বাজার থেকে বের হওয়ার পর আমাদের বাড়ি থেকে বাজার পর্যন্ত কিছুটা রাস্তা পাকা আর বাকিটুকু কাঁচা রাস্তা। বাজার থেকে একটু বের হয়ে আমি আবার গ্রামের কারো জন্য অপেক্ষা করতাম, কেউ আসলে ওদের সাথে বাড়িতে যাব। অনেক সাহস নিলাম, তাও একলা আসতে একটু ভয় লাগতো। গ্রামের রাস্তা, তখন একটা ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাঘাটে সব অন্ধকার ছিল। তারপর আমি কারোর জন্য অপেক্ষা করছিলাম, কেউ আসবে, গ্রামের কেউ আসবে, ওদের সাথে বাড়িতে যাব।
তখন ওই দিন কেউ আসছিল না, ওই সময় আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তখন কেউ আর আসছিল না। তারপর হঠাৎ করে একটা মোটরসাইকেল আসলো, তারপর আমি ভাবলাম মোটরসাইকেলের পিছনে পিছনে যাব, দৌড়ে দৌড়ে যাবে। এবার মোটরসাইকেল পিছনে দুজন লোক ছিল আর একজন মোটরসাইকেল ড্রাইভ করছিল। তখন উনি আবার আমাকে দেখেনি, আমি ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে যেতে থাকলাম। আপনাকে প্রথমেই বলছি ওই সময় কেউ আসছিল না, অনেকক্ষণ অপেক্ষা করছি। তারপরে একটা মোটরসাইকেল আসছে, আমি মোটরসাইকেলের পিছনে দৌড়ে দৌড়ে যেতে থাকলাম। তখন প্রায় 10 মিনিট দৌড়ানোর পর আমি অনেকটা ক্লান্ত হয়ে গেলাম। তখন মোটরসাইকেল চলে গেল। তখন আমার অনেক ভয় ভয় লাগছিল, এখন কিভাবে যাব। তো বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়ছিলাম, তারপর আমার ভয় লাগছিল। তখন সাহস করে একেলে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যেতে লাগলাম, তাও আমার ভয় ছিল। আমার কাছে লাগছিল কেউ আমার পিছনে আসছে, এমন সাউন্ড লাগছিল। হয় না পা আসলে পা শুয়ের শব্দ এমন। তারপর আমি হাঁটতে শুরু করলাম, একবার সামনে যাই তারপর পিছনে দেখি, একবার সামনে যাই তার পিছনে দেখি, এভাবে যেতে যেতে প্রায় কাছাকাছি এসে পড়লাম। তখন আমাদের বাসা থেকে একটু দূরে একটা বেল গাছ ছিল, বেল গাছের সাথে একটা মসজিদ ছিল, ওখানে আমাদের গ্রামের মসজিদ। বেল গাছের আগে ছোট একটা ফুল ছিল, ফুলের ওইখানে আসার পর ওই সময় শীতের সময় ছিল। প্রথম আমি একলা আসতে থাকলাম, ওই সময় রাস্তায় কেউ ছিল না, কুয়াশা ছিল, আমি একলা একলা আসতেছিলাম। তখন ওইখানে একটা ফুল ছিল মসজিদের আগে, গ্রামের মসজিদের একটু আগে, রাস্তার মাঝখানে। পরে আমি ফুলের কাছাকাছি আসলাম, ওই সময় দেখলাম একজন মাওলানা, একজন লোক, অনেক উঁচু সাদা পাঞ্জাবি পায়জামা পরা। তখন আমি ভাবলাম যে এতক্ষণ কেউ ছিল না, এখনই মৌলানা কোথা থেকে আসলো। তখন আমার অনেক ভয় হচ্ছিল। এতক্ষণ আমি আসলাম, কেউ ছিল না, হঠাৎ এই লোক কোথা থেকে আসলো। হঠাৎ করে আমার কাছাকাছি 4-5 হাত দূর হবে এতটুকু। তারপরে আমি ভয়ও পাচ্ছিলাম, আবার ভাবছিলাম যে হয়তো একজন লোক পাইলাম, ওর সাথে এখন আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো। তারপর আমার অনেক ভয় হচ্ছিল, শরীর অনেক ঘাম ছিল শীতের সময়। তারপর আমি এক পা সামনে দিই, এক পা পিছনে দিই, আমার অনেক ভয় হচ্ছিল। তারপর ভয় পেয়ে ওনার পিছনে পিছনে যেতে থাকলাম। পিছনে পিছনে যাওয়ার পর ওই বেল গাছের কাছাকাছি আসার পর হঠাৎ করে মসজিদে যখন বারান্দায় লাইট থাকতো আর কি, তারপর মসজিদের সামনে আসার পর হঠাৎ করে লাইট জ্বলে উঠলো, কারেন্ট আসলো। আগে কারেন্ট ছিল না। কারেন্ট আসার পর যখন পুরোটা আলোকিত হওয়ার পর হঠাৎ করে দেখি ও লোকটা নাই, যার পিছনে পিছনে আমি আসছিলাম। হঠাৎ করে দেখি লোকটা উধাও হয়ে গেছে। তখন তো আমি অনেক ভয় পাইলাম, আমার শরীরে সব লোম দাঁড়ায় গেছে। তখন ওই সময় আমি ছোট সময় লুঙ্গি পরতাম, লুঙ্গি উঠে এক দৌড় দিলাম বাড়ির উদ্দেশ্যে। তখন আমাদের বাড়ি আবার চারদিক থেকে টিনের বেড়া ছিল, গেট লক ছিল আর কি, টিনের গেট। ওইখানে গিয়ে আম্মু বলে চিৎকার করতে থাকলাম। আম্মু গেট খুলে আমাকে বাড়িতে নিয়ে গেল। তারপর ওই দিন
গরম পানি দিয়ে আমাকে গোসল করাইলো। ওই দিন তো থেকে 3 দিন মাছ খাইনি। তারপর আমার অনেক জ্বর আসছিল, 2-3 দিন আমার অনেক জ্বর আসছিল, বাড়ি থেকে বের হতে পারিনি। এরপর থেকে আমি যেখানে যেতাম অনেক ভয় পেতাম। আমার কাছে লাগতো আমার পিছন পিছন কেউ আসছে, এমন লাগতো। আমার সাইডে কেউ আমার এক সাইডে আমার কেউ দেখছে, এমন লাগতো। আমার সবসময় ভয় লাগতো, কিন্তু আমি কাউকে দেখতাম না। এর কিছুদিন পরে আমার একজন বন্ধু ছিল আর কি, ও আর আমি গ্রামের সুপারি গাছ থেকে লোকজনকে সুপারি পেরে দিতাম আর কি। ছোট সময় আব্বু পয়সা দিত, তারপর আমিও মানুষের গাছ থেকে সুপারি পেরে দিতাম আমার বন্ধুর সাথে। তারপর ওরা কিছু সুপারি দিত, তারপর আমি আমার বন্ধু একদিন অনেক গাছ থেকে সুপারি পেরে দিচ্ছি অনেক লোকজন ধরকে। পরে অনেকগুলো সুপারি হয়েছে। আমরা আবার সুপারি পেরে দেয় সন্ধ্যার টাইম সময়, হাটের দিন, গ্রামের হাটের বা সময়, সন্ধ্যার সময় বাজারে এনে বিক্রি করতাম। ওই দিন আবার অনেক দেরি হয়ে গেছে, অনেক সুপারি ছিল, অনেক সুপারি আবার গুনতে হতো কতটুকু সুপারি হয়েছে। ওই দিন আবার একটু দেরি হয়ে গেছিল। তারপর আমিও সাহসী ছিলাম, আর বন্ধু অনেক সাহসী ছিল। ও আর আমি তখন রাত প্রায় 9টা বাজে। তখন বর্ষাকাল ছিল না, তারপর দিনের অনেক মেঘ ছিল, আকাশে অনেক মেঘ ছিল, তেমন রাস্তাঘাটে তেমন লোকজন ছিল না। রাস্তা থেকে অনেক লোক দিনের বেলায় এই যে রাস্তা থেকে আছে না জমিন বন আছে না অনেক, যেখানে মানুষ ধান রোপণ করে, এগুলো আবার কেটে ফেলছে। গ্রামের ক্ষেতের মাছ দিয়ে রাস্তা আছে, মানে দিনের বেলায় গ্রামের ক্ষেতের মাছ দিয়ে অনেক মানুষ বাজারে যেত। ওদিকে একটু সময় কম লাগতো, রাস্তা দিয়ে যেতে সময় বেশি লাগতো, তাই ধান ক্ষেতের মাছ দিয়ে অনেক লোক যেত। তারপর আমি আর আমার বন্ধু ওই রাতের বেলায় ও সাহসী ছিল, আমিও সাহসী ছিলাম, একটু তাড়াতাড়ি বাজারে যাওয়ার জন্য ও গ্রামের ধান ক্ষেতের মাছ দিয়ে যেতে থাকলাম। এখানে একটা কথা বলা হয়নি, ওই যেখান দিয়ে আমি আমার বন্ধু যেতে থাকলাম, ওখানে যাওয়ার পথে ধান ক্ষেতের মাঝে একটা কলা বাগান ছিল, ছোট একটা কলা বাগান ছিল। কলা বাগান পার হয়ে একটা বড় একটা বাঁশঝাড়ের মতো ছিল। ওইখানে আবার অনেক বছর আগে একটা বাড়ি ছিল, বাড়ির একজন মহিলা রাত্রে, মানে ওদের টয়লেট ছিল ওই জঙ্গলের কাছাকাছি, বাড়িও ছিল জঙ্গলের কাছাকাছি, বাজারের কাছাকাছি। উনি আবার একদিন ও টয়লেটে যাচ্ছিল, তারপর ওনাকে নাকি জেনে বল করছিল, জেনে আবার ওনাকে মেরে ফেলছিল। মেরে আবার ওখানে টয়লেটের ভিতরে উল্টা করে রাখছিল। ওনার মাথা ছিল নিচে, পা উপরে ছিল, এভাবে রেখে দিয়েছিল। সেটা আবার প্রথমে আমি আমার বন্ধু জানতাম না, পরে আমার আম্মু বলছে আর কি আমার। তারপর আমি আমার বন্ধু যেতে থাকলাম। ওইখানে ওই বাঁশঝাড়ের কাছাকাছি একটা কলা বাগান ছিল। কলা বাগানের কাছে যাওয়ার পর প্রথমে আমি দেখলাম, মানে কিভাবে বলবো, আমি এখন বলতেছি এখনই আমার গায়ের লোম দাঁড়িয়ে যেতেছে। তারপর প্রথমে আমি দেখলাম ছোট করে একজন মানুষের মতো, মানুষের আকৃতি না, অনেক কালো, ভয়ানক, অনেক লোমের মতো আর কি ছিল শরীরে, কালো কালো
ছোট, হাইটে একবারে ছোট, অনেক কালো কালো, বৃষ্টি চেহারা, অনেক ছোট সময় তো তেমন আমি বুঝতাম না। চোখগুলো ছিল একেবারে হলুদ হলুদ, আর কিছু নয়, হলুদ এমন লাগছিল। আমার বন্ধু আবার আমাকে বলছিল এগুলো হয়তো বা কলা পাতার থাকে না, হলুদ হলুদ দাগ, ও বলছিল ওই কলা গাছের পাতা হয়তো বা এমন হয়েছে। আমিও ভাবছিলাম যে হয়তো বা হইতে পারে। তারা আমার একটু সাহস বেঁচে ছিল। তারপর আমি সামনে গিয়ে দেখার জন্য একটু সামনে গেলাম, শিওর হওয়ার জন্য এটা কি হতে পারে, কলা পাতা হয়তো বা কি। বাদবে সামনে যাওয়ার পর এটা আবার নড়াচড়া করছে। বাদবে পরে আমি বুঝতে পারলাম এটা কলা পাতা না, এটা অন্য কিছু। তারপর ওই সময় গ্রামের রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, ট্রাকের লাইট আবার আমাদের দিকে আসছিল, সামনের ফোকাস লাইট। ট্রাক যখন গ্রামের রাস্তার মোড় ঘোরাচ্ছিল তখন লাইট আবার আমাদের দিকে আসছিল। লাইট আসার কারণে লাইট সিধা আমার দিকে আসলো। তখন আর ওখানে কিছু ছিল না। তখন আমি আর আমার বন্ধু অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি আসতে শুরু করলাম, পিছনে আসতে শুরু করলাম। পিছনে আসার পর হঠাৎ করে আমার শরীর একেবারে অবশ হয়ে গেছে, অনেক ক্লান্ত লাগতেছে, আমি উঠতে পারছিলাম না কিছুটা আসার পর। তখন আমার বন্ধু আমাকে এভাবে হাতে কাঁধে হাত রেখে বাড়িতে দিয়ে গেল, আমার আম্মুকে সবকিছু বললো। পরে অনেকদিন আবার বলছিল, অসুস্থ ছিলাম, অনেক জ্বর আসছিল। তারপর আমি অনেক ভয় পেতাম, রাস্তা দিয়ে গেলে অনেক ভয় লাগতো আমার সবসময়। এর মাঝে তারপর ওই দিন সকালে আমি আমার বন্ধু ওই কলা বাগানে গিয়েছিলাম যাচাই করার জন্য, ওখানে কোনো কিছু ছিল কিনা, কোনো কলা গাছ। তখন গিয়ে দেখলাম ওইখানে কিছুই ছিল না, কলা গাছ কিছুই ছিল না, অনেক বড় বড় কলা গাছ ছিল। তার মাঝে কলা পাতার মাঝে কোনো দাগ কিছু ছিল না। এর বেড়া একটা গেট আছে, গেটের সামনে আসছি। পরে আমাদের বাড়ির সামনে আবার বাস যাচ্ছিল, ঘন ঘন বাস যাচ্ছিল। বাস যাওয়ার সামনে দেখলাম হঠাৎ আগুন আছে না, আগুনের আগুন বলতে গ্রামের বাড়িতে ওই সময় কুপি বাতি ছিল না, কুপি বাতির অল্প একটা আগুন। ও বাস যার অনেক বাতাস ছিল না, তারপরও বাজার পাতাগুলো অনেক নড়ছিল। আমি হয়তো ভাবছি বাতাস আসছিল তাই। তারপর দেখলাম বাজারের কাছ থেকে এমন আগুন, হঠাৎ করে এক বাজার থেকে অনেক অন্য বাজার যাইতেছে। তখন আমি ভাবলাম আগুন এভাবে কেমনে যাইতেছে, কেউ নাই। তখন আমি আম্মুকে অনেক জোরে চিৎকার করে থাকলাম, গেটে ধাক্কা দিয়ে দেখলাম যে গেটে অনেক সাউন্ড হলো, টিনের গেট। পরে আব্বু আম্মু উঠে আসলো, আমাকে বাড়িতে নিয়ে গেল। তারপর আমি অনেক ভয় পেতাম। তারপরে প্রায় আবার কিছুদিন পরে, তখন তেমন একটা রাত ছিল না, তখন আমি বাজারে তেমন রাত করতাম না, ভয় পেতাম। আমার বন্ধু আবার বাজারে গেলাম একদিন, টিভি দেখে আসলাম। ওই দিন আম্মু আবার বলছিল গ্রামের হাটের বাজার থেকে কিছু মাছ নিয়ে আসতে। তখন আম্মু বলছিল একটু তাড়াতাড়ি আসবা, সন্ধ্যার আগে বাড়িতে আসবা, মাগরিবের আজানের আগে। তখন আমার একটু দেরি হয়ে গেছিল টিভি দেখতে গিয়ে। আমি আমার বন্ধু আসছিলাম, তখন গ্রামের আসার পথে একটা পুকুর ছিল। পুকুর পাড়ে আসার পরে আমি আমার বন্ধু দেখলাম একটা বিড়াল। পুকুর পাড়ে আসার পর আমি আমার বন্ধু দেখলাম একটা বিড়াল, ছোট একটা বিড়াল। আমাদের সাথে আবার মাছ ছিল। আম্মা আবার বলছিল বাজার থেকে মাছ নিয়ে আসতে। আমি আমার বন্ধুর সাথে মাছ আসছিল। তখন দেখলাম একটা বিড়াল আমাদের দিকে আসছিল। বিড়ালের চোখগুলো অনেক লাল, আমাদের দিকে আসছিল মাছ নিয়ে যাওয়ার জন্য। আমাদের দিকে অনেক 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 রেগে আসছিল, চোখগুলো অনেক লাল,
অনেক ভয়ানক ছিল। বিড়াল অনেক ছোট ছিল কিন্তু অনেক ভয়ানক ছিল। আমাদের এদিকে আসছিল, আমি এবং আমার বন্ধু দুজনই অনেক ভয় পেলাম। ছোট এক বিড়াল তো ভয়ানক কিভাবে হতে পারে? চোখগুলো অনেক লাল, অনেক সাউন্ড করছিল। তারপর আমি আমার বন্ধু আবার ভয় পেলে অনেক সাহস ছিলাম, দুজনে মিলে বিড়ালকে লাথি দিলাম। লাথি যাওয়ার পর ও পুকুরে পড়ে গেল। সাউন্ড এমন একটা সাউন্ড হয়েছিল, বিড়াল পুকুরে পানিতে পড়ে গেল। তারপর দুজনে অনেক ভয় পেলাম। আমাদের সাথে আবার মাছ ছিল, মাছ নিয়ে দুজনে এক দৌড় দিলাম। দৌড় দিয়ে আসার পর আমাদের গ্রামের রাস্তার পাশে অনেক খেজুর গাছ ছিল। তখন আবার আমি আমার বন্ধু দেখলাম ওই বিড়ালটা খেজুর গাছের উপর থেকে উল্টো ভাবে নিচে নামছে। উল্টো ভাবে আছে না, নর্মালি মানুষ যেভাবে ও খেজুর গাছ থেকে নিচে নামেতে, তেমন ভাবে না, উল্টো ভাবে খেজুর গাছ থেকে নিচে নামছে। তখন আমি আর বন্ধু দুজনে দেখে অনেক ভয় পেলাম এবং এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলাম। ওই দিন আমার অনেক জ্বর আসছিল। তখন আম্মু 2-3 দিন মাছ খেতে মানা করছিল। তখন তারপর থেকে অনেকদিন আমি ভয় পেতাম। প্রায় তারপর থেকে 4-5 বছর আমি অনেক ভয় পেতাম। বাজারে তেমন যেতাম না, অনেক ভয় পেতাম। বাড়িতে দেখতাম, সন্ধ্যার পরে বাড়িতে দেখতাম। 5-6 বছর পরে আবার সবকিছু ঠিক হয়েছিল। তারপর তো আমি দুবাই এসে বললাম। শোনা শুরু করি। অ্যান্ড হচ্ছে 2020 সাল থেকে যখন করোনা টাইমটা আসে তখন আমি জানতে পারি যে আপনার boot.com-এ boot.fm থেকে boot.com শোটা শিফট হয়েছিল এবং সেটাতে আমি শোনা শুরু করে দিই। এবং যে আগের সবগুলো এপিসোড আমি এখনো শুনতেছি, এখনো আমি কমপ্লিট করি নাই, কারণ আমি হচ্ছে জানতে পারছি 2020 সালে করোনার শেষের দিকে যে আপনি boot.com শোটা শুরু করছেন। তো এখনো মেবি আমি হচ্ছে boot.com-এর 127 নম্বর এপিসোডে আছে, এখনো শেষ করি নাই। আগেরগুলো শেষ করে আপনার যে এখন এপিসোডগুলো সেগুলো শুনবো। সো আমি হচ্ছে 2018 সাল থেকে ভূত শুনি, সেটি একটা কথা। অ্যান্ড আমার সাথে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গিয়েছে এবং আমি চাচ্ছি সেটা শেয়ার করতে আপনার সাথে। সো অনেকটা কথাই বলে ফেলছি, তো আশা করি আগানো যাক। তো আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো একটা উপজেলার কোনো একটা গ্রামে থাকি। অ্যান্ড আমার বয়স হচ্ছে 17+। এখন হচ্ছে 2023 সালের সেপ্টেম্বর মাস কালকে পড়বে, আজকে 31 আগস্ট। অক্টোবর মাসে আমার হচ্ছে জন্মদিন, 18+ হবে আমার বয়স। তো আমি হচ্ছে সদ্য এসএসসি পাস করেছি 2023 সালে, ব্যাচের A+ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার হচ্ছে যে ঘটনাটা ঘটছে, মূল ঘটনায় ফিরে যায়। মূল ঘটনাটা হচ্ছে যে আমার হচ্ছে ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে। অভ্যাসটা হচ্ছে কবরস্থানে গেলে আমার হচ্ছে মুড ভালো হয়ে যায়। মানে যদি আমার মুড খারাপ থাকে তাহলে হচ্ছে কবরস্থানে গেলে আমার মুড ভালো হয়ে যায়, বাট আমার তেমন ভয় করে না। রাত্রে যদি একটার পরেও যায় তারপর আমার তেমন ভয় করে না, মানে মনের মধ্যে ভয় জিনিসটা কাজ করে না আমার প্রতি, সেই জন্য আমি তেমন ভয় পাই না। উল্টো আমার কবরস্থানে গেলে একটা শান্তি কাজ করে মনের মধ্যে। তো আমি হচ্ছে ছোটবেলা থেকেই অনেক আগ্রহী ছিলাম এইটাতে। অ্যান্ড এক সময় এটাতে আমার ভয় কাজ করে না এবং কবরস্থানে গেলে আমি একটা আলাদা শান্তি পাই। তো আসল যে কাহিনীটা সেটা হচ্ছে যে আমি হচ্ছে মন খারাপ হলে কবরস্থানে যাই, অ্যান্ড বিশেষ করে রাত্রে যাওয়ার ট্রাই করি। রাত্রে গেলে আমার কবরস্থানে একটা শান্তি মিলে আলাদা। তো একদিন মানে আমি তো প্রত্যেক দিন মানে সপ্তাহে 1 থেকে 2 দিনই যাই হচ্ছে আপনার কবরস্থানের মধ্যে, ভালো লাগে। এই কারণে রাত্রে হচ্ছে মাঝে মাঝে গিয়ে কোরআন তেলাওয়াত করি, যে ওইখানে যাওয়াটাও হলো, মনে শান্তি মিললো, এবং হচ্ছে মাঝে মাঝে কবরবাসীদের জন্য দোয়াও করি। মানে এক কাজে 2 কাজ হয়ে যায়, শান্তিও মিলে প্লাস হচ্ছে দোয়াও করে আসে তাদের জন্য। তো আমি যখন এই তো কয়েকদিন আগে বললে ভুল হবে, এই তো হবে 10-15 দিন হবে। তো এটা হচ্ছে আপনার আমার হঠাৎ করে একদিন মন খারাপ হয় প্রচুর, একটি সঙ্গত কারণে মন খারাপ হয়। ও হ্যাঁ, আপনাকে বলতে গেছি, একটি সঙ্গত কারণে আমি হচ্ছে আমার নামটা হাইড রাখছি, নামটা বলতে চাচ্ছি না, আমি কোথায় থাকি সেটাও বলতে চাচ্ছি না, আমি আমার যাবতীয় ইনফরমেশন দিতে চাচ্ছি না একটি কারণে। তো আমি আমার কথা কন্টিনিউ করি। তো আমি ওই দিন হচ্ছে সমস্যার কারণে বা মন খারাপ বা বোরিং ফিল হওয়া বা মুড অফের কারণে আমি হচ্ছে সেই দিন রাতে এশার নামাজের পরে, এশার নামাজ জামাটা শেষ করার পরে হচ্ছে সেইখানে যাই।
তো যাওয়ার পরে আমি হচ্ছে মাঝে মাঝে মসজিদ থেকে কোরআন নিয়ে যাইতাম। কোরআন থাকে মসজিদের মধ্যে, ছোট ইয়ার মধ্যে কোরআন থাকে পড়ার জন্য। ছোট্ট একটা কোরআন নিয়ে গেছিলাম ওই দিন মুড অফ ছিল। তো ওইখানে থাকার পরে হচ্ছে একটু হাঁটাফেরা করি, কবরস্থানের আশেপাশে হাঁটি। তারপর হচ্ছে মাঝে মাঝে একটু ভিতরে যাই। কবরস্থানটা কিন্তু অনেক বড় ছিল, আর কবরস্থানটা এমন একটা জায়গায় ছিল সেখানে তেমন মানে ধরতে গেলে নির্জন ছিল, তেমন হচ্ছে মানুষের আসা যাওয়া হতো না। একদম বলতে গেলে একদম খুব কমই মানুষের আসা যাওয়া হয়। ধরুন যে 24 ঘন্টায় মাত্র 10-12 জন হাঁটা যাওয়ার যায় এদিক দিয়ে, শর্টকাট রাস্তা বলে। এমনিতে আসা যাওয়া করে না। আর গাড়ির কথা তো বাদই দিলাম। আর উল্টা আমার এই জায়গাটা ভালো লাগে, মনে তেমন ভয় কাজ করে না। তো মাঝে মাঝে এসে নামাজের পর গেলে কোরআন তেলাওয়াত করে ওইখানে বসে বসে 1টা পর্যন্ত মাঝে মাঝে থাকি, তারপর বাসায় চলে আসি। আমার ফ্যামিলি তেমন কিছু বলে না, যেহেতু ফ্যামিলি থেকে জানে যে আমি হালকা সাহসী আছে, তেমন ভয় করে না আমার। তো তারা তেমন জিনিসটাকে পাত্তা দেয় না বা চিন্তা করে না আমার জন্য। তো আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করি। 8টা বাজে, সরি 8টা না 8:30টার দিকে জামাত শেষ হয় আমার। আমি 9টার দিকে কবরস্থানে যাই। তো যাওয়ার পরে যা নর্মালি যে কাজটা করি, ফার্স্ট একটু হাঁটাহাঁটি করি। তারপর মুডটা যখন একটু ভালোর দিকে আসে 10টার দিকে, তখন আমি হচ্ছে সূরা বাকারা পড়া শুরু করে দিই। আমি হচ্ছে যখন ক্লাস 6-এ কি 7-এ পড়ি, তখন হচ্ছে আমার কোরআন যত শুদ্ধ করে ফেলি। কোরআন আমি কোনো হাফেজ নই বা কোরআন করে মুখস্থ করিনি, জাস্ট কোরআন শুদ্ধ করছি পড়া। তো আমি ভালো কোরআন তেলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে সূরা বাকারা খুলে হচ্ছে তিলাওয়াত করা শুরু করি। আর ওই দিন হচ্ছে চাঁদের আলো ছিল, ওই দিন জ্যোৎস্না রাত ছিল, চাঁদের আলো ছিল, যার কারণে পরিষ্কার আমি কোরআন পড়তে পারতেছিলাম। চাঁদের আলোয় একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। তো আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করতে থাকি আর হচ্ছে কবরস্থানের ভিতরে যেতে থাকি। এন্ড হচ্ছে তাদের মন থেকে দোয়া নিতে হচ্ছে বা দোয়া দিতে হচ্ছে। দোয়া করতে করতে মন থেকে একটা আলাদা একটা হ্যাপিনেস কাজ করা শুরু করে তাদের জন্য দোয়া করার কারণে। এন্ড আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেছিলাম। তো আমি কোরআন তেলাওয়াত করতেছি আর হচ্ছে কবরস্থানের মধ্যে হাঁটতেছি। আমি এই তো কত ঘন্টা, 1.5 ঘন্টা যাবত আমি কোরআন তেলাওয়াত করছি। এত ভালো লাগতেছিল আমার মুডটা। তো এক সময় আমি খেয়াল করি যে আমি কবরস্থান অনেক ভিতরে চলে গেছি। আস্তে আস্তে কবরস্থানটা অনেক বড় ছিল, তো কবরস্থানে অনেক ভিতরে চলে গেছি আমি। এন্ড হঠাৎ করে হচ্ছে আমার কোরআন তেলাওয়াতটা প্রায় শেষ করবো এমনটা আমি শুনি যে আমার কথা তো রিপিট হচ্ছে। এটা এমন জায়গা না যেখানে হচ্ছে আমার প্রতিদিনই শোনা যাবে এটা, বা ধরেন আমরা যদি কোনো একটা পাহাড়ে যাই তখন তো হচ্ছে জুড়ে চিৎকার দিলে বা কথা বললে সেটা প্রতিদিনই শোনা যায়। বাট এটাতে এমন কোনো জায়গা নেই যার কারণে হচ্ছে প্রতিদিনই শোনা যাবে। তা আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করতেছি সুন্দর মতো, বাট এটা শুনলাম যে রিপিট আসতেছে এবং সেম আমার কণ্ঠে। আরে সেম যেন আরেকটা আমি কোরআন তেলাওয়াত করতেছি পিছন থেকে সেম। ধরেন যে আমি একটা লাইন তেলাওয়াত করলাম, এই লাইনটা ঠিক 0.2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে এই লাইনটাই রিপিট হচ্ছে। সেম আমার কণ্ঠ তো রিপিট হলে কিন্তু বারবার রিপিট হয়। যেমন ধরেন আমি হচ্ছে পাহাড়ের কাছে গিয়ে একটা চিৎকার দিলাম, সেটা হচ্ছে 4-5 বার রিপিট হতেই থাকবে, তারপর আস্তে আস্তে থেমে যাবে। বাট এটা এরকম না, প্রতিধ্বনিটা এরকম যে আমি একটা লাইন তেলাওয়াত করার 0.2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে সেটা রিপিট হয়, জাস্ট একবারে বেশি শোনা যায় না, এরকম একটা রিপিট। তো করতে থাকি, পরে হঠাৎ করে আমি এটা যখন খেয়াল করি তখন আস্তে আস্তে আমার পরের সাউন্ডটা কমিয়ে দিই। তারপর দেখি যে ওই দিক দিকেও আমার সাউন্ড আস্তে আস্তে কমে আসতেছে। বাট আমি যখন থেমে যাই ওটাও থেমে যায়, যখন তিলাওয়াত করি ওটাও তিলাওয়াত করে। তো আমি হচ্ছে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের সাউন্ডটা কমে দিই যাতে আমি খেয়াল করতে পারি যে আসলে সাউন্ডটা কোথা থেকে আসতেছে। তো আমি কোরআন তেলাওয়াত করতে থাকি আর হচ্ছে সামনে যেতে থাকি। এক পর্যায়ে যেই জায়গা থেকে সাউন্ডটা আসতেছিল, রিপিট হচ্ছিল, সেই জায়গা থেকে আমি দাঁড়ায় যাই। মানে আমার সাথে থেকে আওয়াজ আসতেছে, বাট আমি কিছু দেখতেছি না যে আওয়াজটা কোত্থেকে আসতেছে। তখন আমি খোঁজার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করতেই আছে, কোরআন তেলাওয়াত মুখ থেকে আমার চলতেছে, থামতেছে না। একবার এক লাইন দেখতেছি পড়তেছি এরকম ভাবে তিলাওয়াত করতেছে। আমি আওয়াজটা কোথা থেকে আসছে সেটা আমি বুঝতে পারতেছি না। তখন আমি কি করব, আমি হচ্ছে মানে খোঁজার চেষ্টা করতে হচ্ছে এক বৃদ্ধ চাচার লোকের কাছে যাই। মানে বৃদ্ধ চাচার যে একটা কবর আছে, ওই কবরের কাছে যাই আমি। মানে ওই চাচার কবরটা হচ্ছে মানে আমার এখানে একটা কথা বলি, আমি হচ্ছে কয়েকদিন ধরে একজনকে স্বপ্নে দেখতাম, একটা চাচা আমাকে এসে আদর করতো, বাট ওই চাচাকে আমি কখনো বাস্তবে দেখি নাই। তো হঠাৎ করে একদিন দেখি যে একজন মারা গেছেন, জানাজা দিতে হবে। তো ওইখানে গিয়ে থেকে সেখানে ওই চাচার চেহারা, ওই চাচাকে আমি বাস্তবে কোনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখছি। মানে স্বপ্ন তো প্রতিদিনই দেখতাম, প্রতিদিন বলতে সপ্তাহে 1-2 বার দেখতাম মেবি, স্বপ্ন তো দেখতামই, বাট বাস্তব রিয়েল লাইফে কখনো আমি দেখি নাই উনি ওই চাচাকে। বাট বাস্তবে ফার্স্ট টাইম যখন দেখছি তখন তার জানাজা পড়ার জন্য আমি গেছিলাম, তখন ওনাকে আমি চিনতে পারছি যে আরে আমি তো এই লোককে স্বপ্নে দেখছিলাম। ঠিক ওই চাচাকে জানাজা দেওয়ার পর যেখানে কবরটা দেওয়া হয়েছিল সেই কবরের পাশে আমি আসছি। আসার পরে
হঠাৎ করে মনে হইলো যে আমাকে কে যেন মানে আমার পিছনে কে যেন একটা হ্যাসকা টান দিছে। টান দেওয়ার পরে আমি হচ্ছে নিচে পড়ে যাই। পড়ার পরে আমি হচ্ছে তেমন ভাবে খেয়াল করতে পারিনি যে কোথায় পড়ছি আমি। আমার কাছে মনে হলো যে একটা গর্তে পড়ছি। তখন চাঁদের আলো ছিল, আমি খেয়াল করি যে একটা কবরের মধ্যে পড়ছি, ভাঙা একটা পুরনো কবরের মধ্যে পড়ে গেছে। সেখানে হচ্ছে মানে কঙ্কালগুলা বা যে হাড্ডিগুলা সেগুলো চাঁদের আলো ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। আর আমি একটু হালকা ভয় পাইছি, আমি তেমন ভয় পাইনি, যেহেতু একটু সাহসী টাইপের ছিলাম বা আছি, তো আমি তেমন ভয় পাইনি। তো তখন সেখান থেকে উঠে আসি। আমি উঠে আসার পরে তারপর আমি আবার শুনি যে কে যেন তিলাওয়াত করতেছে, বাট তখন তো হচ্ছে আমার পতনই হচ্ছিল, মানে আমি তিলাওয়াত করতেছিলাম, পিছন থেকে একজন তিলাওয়াত করতেছিল, বাট এখন হচ্ছে ঠিক উল্টা, মানে আমি তিলাওয়াত করতেছি না, বাট তিলাওয়াত শুনতেছি আমি আরেক জায়গা থেকে, সেম আমার কণ্ঠের। তখন তো আমি আরো অবাক। তো যখন খেয়াল করলাম যে আওয়াজটা আবার পিছন থেকে আসতেছে, যখন আমি পিছের দিকে তাকালাম দেখলাম যে কে যেন একটা সাদা জুব্বা পরে দাঁড়ায় আছেন, তিলাওয়াত করতেছে। যখন আমি ওনার কাছে যাব তখন হঠাৎ করে আমার খেয়াল করি যে আমি কবরের মধ্যে আছি, এন্ড আমি যেই জায়গাতে পড়ছিলাম এই জায়গার মধ্যে এসে, এন্ড আমি এতক্ষণ একটা ঘুরের মধ্যে বা স্বপ্নের মধ্যে ছিলাম, যেটা মানে আনবিলিভেবল যে আমি এই জায়গাতে পড়ছি। সেটা আমি স্বপ্নে কিভাবে দেখলাম যে আমি এই জায়গাতে পড়ছি? আমি তো জাগলামই মাত্র, বা ঘুর থেকে বা স্বপ্ন থেকে উঠলামই মাত্রই দেখলাম যে আমি হাড্ডি দেখতে পাচ্ছি চাঁদের আলোয়। বাট এইটা আমি স্বপ্নে আগে কিভাবে দেখলাম? আমি তো পরে অজ্ঞান হয়ে গেছিলাম। আমার তো জানার কথা না যে আমি কোথায় পড়ছি, আমার তো মাত্র জানার কথা যে আমি এখন পড়ছি, এখন আমি এই জায়গায় পড়ছি, বাট আমি এটা স্বপ্নে কিভাবে দেখলাম? আচ্ছা, পাই দাও, এইটা গেল। তখন আমি হচ্ছে উঠলাম, ওঠার পর থেকে আমি দেখলাম যে সেম সেম কাহিনী, মানে স্বপ্ন যেটা করছে এটি আবার রিপিট হচ্ছে। আমি ওই কবর থেকে উঠার পরে যে পিছে কার যেন আওয়াজ পাচ্ছি যে কোরআন তেলাওয়াত করছে, তো পিছে তাকায় দেখি যে সেই একই কথা, স্বপ্ন যেটা দেখছি সেইটাই, একজন জুব্বা পরিহিত লোক, তিনি হচ্ছে কোরআন তেলাওয়াত করতেছেন। তখন আমি হচ্ছে সেদিকে যাইতে থাকি। যাওয়ার পরে আমি প্রায় কাছে যাব, তখন আমার কাছে একটা সুগন্ধি ভাসতেছিল, সুগন্ধি টাইপের কিছু একটা ভাসতেছিল আমার কাছে। মানে আমার যতদূর মনে আছে এই কবরের আশেপাশে কোনো বাগান নাই বা ফুলের কোনো আনাগোনাও নাই। আর যেই ফুলগুলা থাকে সেগুলা থেকে সুগন্ধি যুক্ত ফুল না, সেগুলা তেমন সুগন্ধি আসে না, বাট এখানে অনেক সুগন্ধি আসতেছিল, ফুলের সুগন্ধি। কোন ফুল সেটা আমি বলতে পারি না, বাট সুগন্ধি যুক্ত ফুলের আভাস আসতেছিল। তখন আমি সেইখানে যাই। যাওয়ার পরে ওনাকে জাস্ট আমি হাতটা দিছি, ওনার খাদে হাত রাখছি পিছন থেকে, যে আপনি এত রাতে এখানে কি করতেছেন জিজ্ঞেস করতে যাবো। তখন উনি এদিকে আমার দিকে ফিরছে। তখন দেখি যে ভিতরে কিছু নাই, মানে কাপড়টা মানে এরকম মনে হচ্ছে যে আমি একটা কাপড় পরেছি, জুব্বা পরে আছি। তো আমার দিকে তাকালো তো আমার চেহারা দেখা যাবে, যে কাপড়ের ভিতর দিয়ে আমার হাতের মুষ্টিটা দেখা যাবে। তারপর হচ্ছে পায়জামার নিচে আমার দুটা পায়ের আঙ্গুল সমূহ, পায়ের যে নিচের জায়গাটা সেটা দেখা যাবে। বাট সেই জায়গাগুলো অদৃশ্য, মানে মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য জিনিস পাঞ্জাবি পরে আছে। এন্ড সেটা দেখে তো আমি পুরাই ভয় পাইছি, এন্ড আমি হচ্ছে সেইখানে সেন্সলেস হয়ে যায় কিনা আমি বলতে পারি না, বাট আমার তখন তো কিছু মনে নেই, মেবি সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমি হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম মসজিদে, তো একটা আঙ্কেল ছিল যিনি হচ্ছে আমাকে প্রতিদিন দেখতেন নামাজ পড়তে এবং আমার সাথে যেতেন। তো ওই আঙ্কেল হচ্ছে সকালে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় আমাকে সেইখানে হচ্ছে কবরস্থানের পাশে দেখতে পায় উনি। মানে আমি হচ্ছে কবরস্থানের ভিতর চলে গেছিলাম অনেকটা, বাট তিলাওয়াত শুনতে হচ্ছে কবরস্থানের যে দরজাটা আছে, বেরোর দরজা, ওইটার কাছাকাছি পর্যায়ে আসি। এতটাও কাছাকাছি না, কাছাকাছি এমন কাছাকাছি পর্যায়ে আসি যে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কেউ দেখতে পাবে ওই জায়গাটা, এতটা মানে ডিস্টেন্সে আসি আমি। তো আমি তো সেন্সলেস হয়ে গেছি। তো ওই চাচা হচ্ছে সকালে ওনার হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তো আমাদের মেবি আর 5 থেকে 6 মিনিট বাকি ছিল। তো এখন আসল রাস্তা দিয়ে যেতে গেলে তো একটু টাইম লাগবে, তো উনি শর্ট রাস্তাটা বেছে নেন, যে শর্ট রাস্তা দিয়ে উনি জামাতে যাবেন। তখন জামাতে যাওয়ার সময় উনি হচ্ছে আমাকে সকালে দেখতে পান, সেখানে দেখতে পাওয়ার পর উনি দুপুরে হকচকে যে নাম যে আমি এখন কি করতেছি, প্লাস আমি সেন্সলেস অবস্থা এখানে পড়ে আছি। পরে উনি হচ্ছে দেখেন যে আমার মাথায় হালকা চোট লেগে আছে, মেবি আমি নিচে পড়ার সময় বা পড়তে যাওয়ার সময় বা যেভাবে হোক মাথায় আমি আঘাত পাইছে, মাথা থেকে হালকা রক্ত পড়তেছে, কয়েকটা ফোঁটা রক্তের মতো দেখা যাচ্ছে, যেটা হচ্ছে লেগে গেছে বা শুকিয়ে গেছে, আমার কপালে লেগে আছে। উনি তো হালকা হকচকায়া যান। পরে হচ্ছে উনি আমাকে হচ্ছে নামাজটা শেষ করে উনি হচ্ছে আমাকে নিয়ে একটা নিকটস্থ হাসপাতালে যান, যেটা হচ্ছে সকাল সকাল খোলা পাওয়া যায় বা খোলা থাকে। ওইখানে একটা হাসপাতালে, ছোট একটা হাসপাতাল বলতে ভুল হবে, একটা ফার্মেসি টাইপের আর কি, জাস্ট একটা ছোট মোটো একটা চেম্বার টাইপের। তো এখানে উনি আমাকে নিয়ে যান। তারপর হচ্ছে ওইখানে আমি তখনও সেন্সলেসই হয়েছিলাম, সেন্স আসেনি আমার। তখন হচ্ছে উনি আমার পরিবারকে খবর দেন, আমার পরিবার আসে। পরিবার আসার পরে হচ্ছে
আমাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার, তোমার আসলে ব্যাপারটা কি, তুমি কালকে রাতে যে এশিয়ান নামাজ পড়তে গেছিলে এখন আসো নাই। এখানে হচ্ছে মানে খেয়াল করার বিষয় কি, আমি হচ্ছে কথা বলতে পারতেছিলাম না ওই সময়, যে মানে তাদেরকে দেখতেছি, তাদের কথা শুনতেছি, বাট মুখ দিয়ে কথা বলতে চাইতেছি, বাট কথা বলতে পারতেছি না। এমন অনেকটা হয় না যে ঘুমানোর পর অনেককে বুবা জিন ধরে আমরা আমাদের মুখ থেকে কথা বলতে চাইলেও কথা বেরো না, চিৎকার দিতে চাইলেও চিৎকার বেরো না, এরকম টাইপ অবস্থা হয়ে গেছে। তখন ডাক্তার এসে বলেন যে ও হয়তো বা বেশি ভয় পাইছে বা কিছু একটা দেখছে, যার কারণে ও এখন কথা বলতে পারতেছে না, বা এখন কথা বলার সিচুয়েশনটা পাতেছে না, ওর ব্রেন কাজ করতেছে না তেমন কথা বলার জন্য। তো সে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, আপনারা একটু সাথে তার সাথে থাকেন।